হ্যালো বউ, কি অবস্থা? কেমন আছো? আব্বু দেখেছো, তোমাকে বারবার বলি না এই ফাজিল ছেলে আমাকে কি বলে ডাকে? তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। এবার নিজের কানে শুনে বিশ্বাস হচ্ছে তো? না আঙ্কেল, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই। সব দোষ আপনার মেয়ের। আমি কিছুই করিনি। আঙ্কেল প্লিজ রাগ করবেন না। হঠাৎ করে তুলির কথা শুনে ঈশান ভয়ে নীল হয়ে গেল। বেচারা পিছনে না তাকিয়ে তড়িঘড়ি করে ক্ষমা চাইতে শুরু করলো। ঈশান এমন জমের মতো ভয় পাওয়া দেখে তুলি তো হেসে কোন সে বেশ মজা নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। কি হলো মিস্টার? হাওয়া বের হয়ে গেল? এত সাহস, এত সাহস মুহূর্তে সব ফুস। এখানে আব্বু নেই রে গাধা। তুলির কথা শুনে ঈশান এবার সামনের দিকে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। তুলি তাকে বোকা বানিয়ে হাসিতে লুটুপুটি খাচ্ছে। এটা দেখে ঈশান বেশ রেগে গেল এবং গটগট করে তুলির সামনে এসে দাঁড়ালো। আমার হাওয়া কখনো ফুস হয় না ম্যাডাম। যেদিন সত্যি সত্যি বিয়ে করে ঘরে তুলব না, সেদিন টের পাবা এই ঈশান কি জিনিস। তখন বুঝবা বাঘে ধরলে কেমন লাগে। আইসে আমার ঈশান কি জিনিস? যা ভাগ এখান থেকে। আমি তোর বড় আপু হই, বুঝলি? সম্মান দিয়ে কথা বলবি। আর কি সব ফালতু কথা বলছিস? আইসে আমার বড় আপুরে, তুমি আমার কয়দিনের সিনিয়র? খুব জোর মাস দুয়েকের, এর বেশি তো আর না। আর মনে রেখো, সিনিয়র বউরা কিন্তু বেশি রোমান্টিক হয়। কথাটি বলে ঈশান দুষ্টামি করে আঙ্গুল দিয়ে তুলির নাকটা টেনে দিল। তুলি তখনও থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। ঈশান একটা বিজয়ী হাসি দিয়ে শীষ দিতে দিতে বাড়ির বাইরে চলে গেল। ঠিক সেই মুহূর্তে তুলি বাবা রুমে ঢুকলেন। কিরে মা, এখানে এভাবে হা করে তাকিয়ে আছিস কিসের জন্য? মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছিস। বাবার গলার আওয়াজে তুলি যেন আসমান থেকে পড়ল। সে আমতা আমতা করে কথা ঘোরানোর চেষ্টা করলো যাতে বাবা কিছু আস করতে না পারেন। না বাবা, ভূত না, একটা জঙ্গলি রাক্ষস দেখেছিলাম। রাক্ষসটা বড্ড বেয়াদব। রাক্ষস? দিনের বেলা আমাদের বাড়িতে রাক্ষস থেকে আসবে? আমি তো মাত্রই ঈশানকে বের হতে দেখলাম। ও কি কিছু বলেছে তোকে? ও তো বেশ ভালো ছেলে। বাবার মুখে ঈশানের প্রশংসা শুনে তুলি মনে মনে চলতে লাগলো, কিন্তু সে এখন সত্যটা বলতে পারবে না, তাই ইনিয়ে বিনিয়ে বিষয়টি কাটিয়ে নেওয়ার চেষ্টা করলো। আরে না বাবা, তুমিও না। আমি আসলে ওই পাশের বাসার হুলো বিড়ালটার কথা বলছিলাম। মাছ চুরি করতে এসেছিল। আমি তাড়া দিতেই এমন ভাবে তাকালো যেন আমাকে খেয়ে ফেলবে। ওইটাকে জঙ্গলি রাক্ষস বললাম আর কি। তুমি মিছিমিছি চিন্তা করো না। ও, আমি তো ভাবলাম অন্য কিছু। তা ঈশান কেন এসেছিল? ভাড়ার টাকা কি দিয়ে গেছে? না বাবা, ও বোধহয় তোমার খোঁজেই এসেছিল। দেখা না পেয়ে চলে গেল। আমি আসছি বাবা, আমার কিছু পড়াশোনা আছে। তুলি বাবার সামনে থেকে কোনো মতে পালিয়ে নিজের ঘরে চলে গেল, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাকটা দেখে সে বারবার ঈশানের কথাই ভাবছে। মাস দুয়েকে সিনিয়রের হওয়াটা কি তবে সত্যি ওর অপরাধ? রাত তখন প্রায় 10টা। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তুলি নিজের রুমে বসে এক এক রো মনে পড়ছিল, কিন্তু বারবার বইয়ের পাতায় ঈশানের সেই দুষ্ট হাসিটা ভেসে উঠছিল। ঠিক তখনই তুলির মা দরজায় টোকা দিয়ে রুমে ঢুকলেন। কিরে মা, অনেক তো পড়লি। এই নে, আজকে অনেক যত্ন করে পায়েস রান্না করেছি। এক বাটি ঈশানের ঘরে দিয়ে আয় তো। ওদের মা নেই, ছেলেটা একা একা থাকে, একটু মিষ্টি মুখ করে আসুক। ধুর মা, ওই ভর সন্ধ্যায় আমাকে কেন যেতে হবে? ওই বাদরটাকে পায়েস খাওয়ানোর কোনো দরকার নেই। ও এমনিতেই অনেক পেকে গেছে। তুলির মা মেয়ের বিরক্তি দেখে একটু হাসলেন। তিনি জানেন তুলি আর ঈশানের দা কুমড়ো সম্পর্ক, কিন্তু ঈশান ছেলেটাকে তিনি ভীষণ পছন্দ করেন। সীমা, এভাবে বলতে নেই। যা তো লক্ষ্মীটি, বাড়িটা দিয়ে আয়, আমি রান্নাঘরে ব্যস্ত আছি। মায়ের পাড়া পিড়িতে তুলি অনিচ্ছা সদ্য পায়েসের বাটিটা হাতে নিয়ে ঈশানদের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে মনে তখনও রাগ কাজ করছিল। সে বেশ জোরেই কলিং বেলটা টিপে ধরল। আরে আমার স্বপ্নের রানী যে বাস্তবের দরজায়! কি ব্যাপার ম্যাডাম, এত রাতে হঠাৎ করে? ঈশান দরজা খুলেই দেখলো তুলি হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। চুলে একটা আলুথালু খোপা, চোখে চশমা, সব মিলিয়ে তুলিকে বেশ মায়াবী দেখাচ্ছিল। ঈশানের মুখে অমনি এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। ও বুঝেছি, আসলে বরকে না দেখে আর সহ্য হচ্ছিল না, তাই না?
তাই কোনো ছুতো ধরে চলে আসলে বরকে এক পলক দেখার জন্য? প্রেম কি তবে জমে উঠল? একদম ফালতু কথা বলবি না ঈশান। তোর সব সময় কি ফালতু কথা না বললে পেটের ভাত হজম হয় না? এই নে, মা পায়েস পাঠিয়েছে, এটা নে আর আমি যাই। তুলি বাটিটা বাড়িয়ে দিল। ঈশান সেটা না নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, তার দৃষ্টিতে এক ধরনের গভীরতা আর ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। বাহ, শাশুড়ি মা তো জামাইয়ের বেশ যত্ন নিচ্ছেন দেখছি। তা বউয়ের হাতের পায়েস না খেলে কি আর তৃপ্তি হয়? বাটিটা ভেতরে এসে টেবিলে রেখে যাও না, সিনিয়র বউ। তোর সিনিয়র বউয়ের গুষ্টি কিলাই, আর একদম ভেতরে যাব না আমি। এই নে বাটি ধর। ঠিক সেই সময় ভেতর থেকে ঈশানের মা, যাকে তুলি আন্টি বলে ডাকে, তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তিনি তুলিকে দেখে বেশ চিন্তিত হলেন। আরে তুলি মা যে, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। ঈশান, ওকে ভেতরে আসতে বল। না আন্টি, আসলে মা ডাকছে, আমি জাস্ট পায়েসটা দিতে এসেছিলাম। আসি আন্টি। আন্টি কেন বলছো? আম্মু বলো, আম্মু। শাশুড়িকে কি কেউ আন্টি ডাকে? কতবার বলবো তোমাকে, সম্পর্কটা একটু আপডেট করো, সিনিয়র বউ। ঈশানের এই চরম রসিকতায় তুলির কান মাথা গরম হয়ে গেল। সে রাগে গড়গড় করতে করতে পায়েসের বাটিটা ঈশানের হাতে প্রায় গুজে দিয়ে ওখান থেকে চলে আসতে চাইল, কিন্তু ঈশান বাটিটা নেওয়ার সময় আলতো করে তুলির আঙ্গুলগুলো ছুঁয়ে দিল। পায়েসটা মিষ্টি না হলেও চলবে, তোমার ছোঁয়া লেগেছে, এটাই আমার কাছে অমৃত। ভালো থেকো সিনিয়র বউ, স্বপ্নে দেখা হবে। তুলি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে নিজের ঘরে চলে এলো। বিছানায় শুয়ে তার হাতটার দিকে তাকিয়ে রইল, যে হাতটা ঈশান ছুঁয়ে দিয়েছে। রাগে নাকি লজ্জায় তার পুরো মুখটা এখন টকটকে লাল হয়ে আছে। তুলি যখন রাগে ফুঁসতে ফুঁসতে পায়েসের বাটিটা ঈশানের হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে চাইল, ঠিক তখনই ঈশানের মা ড্রয়িং রুমে চলে এলেন। তিনি দরজায় দাঁড়িয়ে ঈশানের ওই বাঁকা হাসি আর তুলি লাল হয়ে যাওয়া মুখটা দেখে সবটাই বুঝতে পারলেন যে ছেলে আবার মেয়েটাকে জ্বালানো শুরু করেছে। এই ছেলে, তুই আবার মেয়েটাকে জ্বালাচ্ছিস? আমি তোকে কতবার বলেছি, তুলি আমাদের বাড়ির লক্ষ্মী মেয়ে, ওর সাথে সবসময় এইভাবে ইয়ার্কি করবি না। দেখ তো বেচারি মেয়েটার মুখটা কেমন আগে লাল হয়ে গেছে। তুই তো কোনোদিনও মানুষ হবি না। আরে না আম্মু, তুমি শুধু শুধু আমাকে বকছো। আমি তো জাস্ট ওকে বলছিলাম যে সিনিয়র বউরা একটু বেশি রাগী হয়। এই দেখো না আম্মু, পায়েস দিতে এসেও কেমন বাঘিনীর মতো গড়গড় করছে আমার দিকে তাকিয়ে। ওর রাগ দেখলে তো আমার ভয় লাগে। ঈশানের মা তখন ঈশানের কানে একটা হালকা টান দিলেন যাতে আর কথা না বাড়ায়। ঈশান ব্যথায় উফ করতে করতে কান ছাড়িয়ে নিল। ঠিক সেই সময় ভেতর ঘর থেকে ঈশানের বাবা অর্থাৎ বাড়ির বড় কর্তা চশমাটা নাকের ডগায় নামিয়ে আরাম করে বেরিয়ে এলেন। তুলিকে দেখে তার গম্ভীর মুখে এক চিলতে স্নেহের হাসি ফুটে উঠল। আরে আমাদের তুলি মা যে, কতদিন পর তোমাকে দেখলাম মা। পড়াশোনা কেমন চলছে তোমার? তোমার বাবা কেমন আছেন? এসো এসো মা, দরজায় দাঁড়িয়ে থেকো না, এখানে সোফায় এসে বসো। ঈশান, তুই গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা তুলির জন্য চট করে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আয়। না না আঙ্কেল, শরবত লাগবে না একদম। মা পায়েস রান্না করেছে, তাই একটু দিতে এলাম। মা আবার বাড়িতে একা তো, দেরি হলে খুব চিন্তা করবেন। আমি এখন যাই আঙ্কেল। আরে 2 মিনিট বসলে কিছু হবে না মা। তোমার বাবার সাথে আমার কালই ফোনে কথা হয়েছে। তুমি তো দিন দিন বড় হচ্ছ, পড়াশোনার চাপও নিশ্চয়ই বাড়ছে। একটু গল্পগুজব না করলে তো মন ভালো থাকে না। বসো মা, লজ্জা করো না। তুলি আঙ্কেলের কথা ফেলতে পারল না। সে সোফায় গিয়ে বসলো। ঈশানের মা আর বাবা দুজনেই তাকে মাঝখানে নিয়ে বেশ আয়েশ করে বসালেন। ঈশান তখন দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে এক মনে তুলিকে দেখছিল। তুলি যখন আঙ্কেলের সাথে খুব সিরিয়াস মুখে পরশনি নিয়ে কথা বলছিল, তখন তার চোখে মুখে এক অদ্ভুত মায়া ছিল। ঈশান মনে মনে ভাবলো, এই মেয়েটা রাগী হলে কি হবে, দেখতে কিন্তু দারুণ লাগে যখন গম্ভীর হয়ে থাকে। বুঝলে তুলি মা, এই ঈশানটা না একদম বকাটে হয়ে যাচ্ছে দিন দিন। সারাদিন শুধু দুষ্টুমি আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া ওর কোনো কাজই নেই। তুই একটু ওকে শাসন করিস তো মা, তুই তো ওর থেকে বড়, তোর কথা অন্তত একটু ভয় পাবে। আন্টি, ওকে শাসন করার সাধ্য এই দুনিয়ার কারণ নেই। ও তো নিজেকে এই জগতের সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে।
ওর যা স্বভাব আর যেমন লম্বা লম্বা কথা, কোনো মেয়ে যে ওর কপালে জুটবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে আন্টি। ও আস্ত একটা জঙ্গলি রাক্ষস। কেন? তুমি আছো না আমার জন্য? সিনিয়র বউ থাকতে আমার আবার কিসের টেনশন? তুমিই তো আমাকে উদ্ধার করবে এই জঙ্গলি দশা থেকে। ঈশান ঠিকই বলেছে মা তুলি, ও তো আসলে খুব আদুরে ছেলে। তোমাকে ওর দায়িত্ব নিতে হবে ভবিষ্যতে। আমরা তো বড় হয়ে যাচ্ছি, তোমরাই তো সব দেখবে। আঙ্কেলের মুখে এমন কথা শুনে তুলি এবার আসলেও ভীষণ লজ্জে পেল। সে মাথা নিচু করে নিজের আঙ্গুল নাড়াতে লাগলো। আঙ্কেল আন্টিও যে ঈশানের এই বিয়ের মশকারায় এভাবে সায় দেবেন সেটা সে স্বপ্নেও ভাবেনি। প্রায় আধা ঘন্টা ধরে তারা বাড়ির সবার খবর নিল, হাসাহাসি করলো। তুলি ভুলে গিয়েছিল যে সে শুধু একটা বাটি দিতে এসেছিল। আড্ডার মাঝে মাঝে ঈশান বারবার চোখ টিপে তুলিকে ইশারা করছিল, যা দেখে তুলির বুকে ভেতরটা কেমন যেন ধকধক করছিল। আঙ্কেল, এবার আমাকে সত্যি উঠতে হবে। অনেক রাত হয়ে গেছে। মা নিশ্চয়ই জানলার ধারে বসে আমার পথ চেয়ে আছেন। আমি যাই আঙ্কেল, আমি যাই আন্টি। আচ্ছা মা, সাবধানে যাও। কাল বিকেলে সময় করে আবার এসো কিন্তু। ঈশান, যা তোমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আর শোন, এবার থেকে আর ওকে একদম জ্বালাবে না, খবরদার। তুলি খুব দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। মনে মনে অস্থির নিঃশ্বাস ফেলে সে ভাবল, যাক বাবা, আজকের মতো বেঁচে গেলাম। কিন্তু সে জানতো না যে আসলে বিপদ তখনও তার জন্য অপেক্ষা করছে। ঈশান ধীর পায়ে বিড়ালের মতো তুলি পিছু পিছু দরজা এলো। আঙ্কেল আন্টি তখন ভেতরের ঘরে চলে গেছেন। তুলি দরজা দিয়ে বাইরে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ঈশান খপ করে তুলির ডান হাতটা শক্ত করে ধরে ফেলল। এই ঈশান, কি করছিস তুই? হাত ছাড় বলছি। কেউ দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস নাকি? একদম অসভ্যতা করবি না। সিনিয়র বউ, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? অনেকক্ষণ তো আব্বু আম্মুর সাথে অনেক গল্প করলে, এবার আমার পাওনাটা বুঝিয়ে দিয়ে যাও দেখি। আমাকে তো একটু সময় দিলে না তুমি। কিসের পাওনা তোর? তুই সত্যি একটা দিন দিন আয়ত্তের বাইরে চলে যাচ্ছিস। তোর সাথে কথা বলাই আমার জীবনের সব থেকে বড় ভুল। ছাড় আমাকে, আমি এক্ষুনি বাড়ি যাব, না হলে চিৎকার করব। তুলি যখন প্রচণ্ড রাগার বিরক্তি নিয়ে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিয়ে মুখটা ঘুরিয়ে নিতে চাইল, ঠিক সেই মুহূর্তে ঈশান বাজ পাখির মতো ক্ষিপ্ত গতিতে তুলির খুব কাছে চলে এলো। তুলি কিছু বুঝে ওঠার আগেই বা কোনো প্রতিবাদ করার সুযোগ পাওয়ার আগেই ঈশান আলতো করে তুলির নরম আর তুলতুলে গালে একটা ছোট্ট মিষ্টি করে চুমু খেলো। ঈশান, তুই এটা কি করলি? তোর এত বড় সাহস! আমি এক্ষুনি আঙ্কেলকে ডাকছি। তুলি রাগে আর অপমানে একদম থতমত খেয়ে গেল। তার চোখের মণিগুলো বড় বড় হয়ে গেল। সে কিছু একটা বলে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার আগে ঈশান তাকে আলতো করে দরজার বাইরে ঠেলে দিল আর ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করলো একদম চুপ থাকতে। তারপর চোখের পলকে খট করে শব্দ করে দরজাটা লাগিয়ে দিয়ে ভিতর থেকে সিটকিনি আটকে দিল। তুলিকে একটা কথা বলার সুযোগ দিল না সে। তুলি এখন অন্ধকার বারান্দায় একা দাঁড়িয়ে কাঁপছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। অপমানে নাকি এক অজানা শিহরণে, সেটা জানে না। যে গালে ঈশান স্পর্শ করেছে সেই জায়গাটা যেন আগুনের মতো গরম হয়ে আছে। তুলি অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, কিন্তু ভেতর থেকে তখন ঈশানের গুনগুন করে গান গাওয়ার শব্দ শোনা যাচ্ছে। তুলি আর এক সেকেন্ড না দাঁড়িয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিজের বাড়ির দিকে দৌড় দিল। কিন্তু তার মনে হতে লাগলো আজকের রাতটা বোধহয় আর ঘুমানো হবে না তার। গতরাতে সেই অভাবনীয় ঘটনার পর তুলির চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। সারা রাত সে এপাশ ওপাশ করেছে আর নিজের গালটা বারবার আয়নায় দেখেছে। সকালবেলা যখন সূর্যের আলো জানালা দিয়ে ঘরে এলো, তুলি তখনও ভাবছিল আজ ঈশানের মুখোমুখি সে কীভাবে হবে। ঠিক সেই সময় বাইরে কলিং বেলের শব্দ শুনে গেল। তুলি বিছানায় বসে কান খাড়া করলো। বুকটা যেন দুরু দুরু করতে লাগলো তার, কারণ এই অসময়ে কলিং বেল টেপার বিশেষ স্টাইলটা কেবল ঈশানেরই জানা। আন্টি, ও আন্টি, বাসায় কেউ আছেন নাকি? দরজাটা একটু খুলুন না, আপনার প্রিয় ভাড়াটিয়া হাজির হয়েছে। ঈশানের গলার আওয়াজ শুনে তুলির হাত পা একদম ঠান্ডা হয়ে এলো। ও মনে মনে ভাবতে লাগলো যে এই ছেলেটার কি যেন শরম লজ্জা নেই। কাল রাতে এই কাণ্ড করে আবার সাত সকালে নির্লজ্জের মতো হাজির হয়েছে। তুলি চাদর দিয়ে নিজের মুখটা ঢেকে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়লো যাতে মাতাকে ডাকতে না আসে। ওদিকে তুলি মা রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়ে হাসি মুখে দরজা খুলতে এলেন। আরে ঈশান যে, আসো বাবা, ভিতরে আসো। এত সকালে কি মনে করে?
কাল রাতের পায়েসটা কি তবে খুব বেশি ভালো লেগেছে? তাই কি সাত সকালে বাটি ফেরত দিতে আসলে? আসো ভিতরে এসে বসো। আন্টি, আপনি পায়েস রান্না করবেন আর সেটা ভালো হবে না, এটা কি কোনো দিন সম্ভব? পায়েস তো একদম অমৃত ছিল আন্টি, তবে বাটিটা আম্মু পরে পাঠিয়ে দেবে। আমি আসলে আব্বুর পাঠানো বাসা ভাড়ার টাকাটা দিতে এলাম। আব্বু কাল রাতেই টাকাটা গুছিয়ে দিয়েছিল, তাই ভাবলাম সকালেই দিয়ে যাই। তুলির মা ঈশানকে দেখে খুব খুশি হলেন। তিনি ঈশানকে নিজের ছেলের মতো স্নেহ করেন। তাদের মধ্যে সম্পর্কটা ঠিক বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মতো না, একদম বন্ধুর মতো। তুলির মা খুন্তিটা হাতে নিয়ে ঈশানের কাঁধে হাত দিয়ে ওকে টেনে ভেতরে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। ঈশান তখন সোফায় বসে পায়ের উপর পা তুলে বেশ আরাম করে বসলো। টাকা তো দিবি বাবা, সে তো হবেই। তার আগে ড্রয়িং রুমে গিয়ে একটু জিরিয়ে নে। আমি তোর জন্য স্পেশাল আদা আর এলাচ দিয়ে চা করেছি। আমার হাতের চা না খেয়ে কিন্তু এক কদমও নড়তে পারবি না। তোর আঙ্কেল তো বাজারে গেছে, ও ফিরলে না হয় টাকার হিসাব হবে। তুই বস, আমি আসছি চট করে। আন্টি, আপনি চা বানালে তো আর না করা যায় না। আপনার হাতের চা খেলে সারাটা দিন একদম ভালো কাটে। যান, আপনি চা বসান, আমি এখানেই বসে আপনার জন্য অপেক্ষা করছি। আন্টি, বিস্কুট দিতে ভুলবেন না কিন্তু। ঈশান সোফায় বসে পকেট থেকে ভাড়ার খামটা বের করে টি টেবিলে রাখলো, কিন্তু ওর আসল মন পড়েছিল অন্য কোথাও। সে বারবার আর চোখে তুলির বন্ধ ঘরের দরজার দিকে তাকাচ্ছিল আর উসখুস করছিল। ওকে দেখে মনে হচ্ছিল সে বুঝি সোফায় বসেনি, বরং কোনো জ্বলন্ত আগুনের উপর বসে আছে। তুলির মা যখন রান্নাঘর থেকে চায়ের কাপ নিয়ে ফিরলেন, তখন দেখলেন ঈশান কেমন যেন অস্থির হয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। কিরে শান, তুই এভাবে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কি খুঁজছিস বলতো? আমাদের ঘরে কোনো কিছু হারিয়ে ফেলেছিস নাকি? তুই তো দেখছি একদম গোয়েন্দাদের মতো চারপাশটা দেখছিস। কোনো সমস্যা হয়েছে বাবা? আরে না না আন্টি, কিছু হারাইনি তো। আমি আসলে দেখছিলাম আপনার ওই নতুন ফুলের টবটা কোথায় রেখেছেন। কাল নাকি আঙ্কেল খুব সুন্দর একটা নতুন গাছ এনেছেন বললেন, তাই ভাবলাম এক নজর দেখে নেই। তুলির মা ঈশানের কাচুমাচু চেহারা আর কথা শুনে মিটিমিটি হাসতে লাগলেন। তিনি খুব ভালো করে জানেন ঈশান আসলে গাছের টব খুঁজছে না, সে অন্য কাউকে খুঁজছে, যে তখনও ঘরের ভেতর ঘাপটি মেরে বসে আছে। তুলির মা চায়ের কাপটা ঈশানের হাতে দিয়ে নিজে একটু দুষ্টামি করে বলতে শুরু করলেন। ওরে বাবা, তুই কবে থেকে গাছের এত বড় ভক্ত হলি রে? আমি তো জানতাম তুই শুধু ফুটবল আর বন্ধুদের সাথে আড্ডা দিয়েই পড়ে থাকিস। আচ্ছা শোন, গাছ তো বাইরে বারান্দায় আছে, কিন্তু তুই কি তুলিকে খুঁজছিস? ও তো এখনো ঘুম থেকে ওঠেনি। মেয়েটা কাল রাতে বোধহয় অনেক রাত অবধি পড়াশুনো করেছে, তাই উঠতে দেরি হচ্ছে। না না আন্টি, আমি কেন ওকে খুঁজতে যাব? তবে একটা কথা ছিল আন্টি, তুলি আপু কি আসলেই অনেক গভীরভাবে ঘুমাচ্ছে? আসলে আমার একটা খুব জরুরি বই ওর কাছে রয়ে গেছে। বইটা না হলে আমার আজকের অ্যাসাইনমেন্ট শেষ হবে না। বইটা কি একটু নেওয়া যাবে আন্টি? ঈশান যখন মুখ টিপে হেসে তুলি আপু ডাকটা দিল, তখন ওর নিজের ভেতরে খুব হাসি পাচ্ছিল। সে জানে তুলি ভেতর থেকে সব কিছু এক কান দিয়ে শুনছে আর রাগে দাঁত কিরমির করছে। তুলির মা আবার খুব সহজ সরল মনের মানুষ। তিনি ঈশানের কথা একদম বিশ্বাস করে নিলেন এবং ভাবলেন পড়াশোনার ব্যাপার যখন, তখন তো মেয়েকে ডাকতেই হয়। তুলি, ও তুলি, দেখ না মা, ঈশান এসেছে। ওর নাকি কি একটা বই তোর কাছে আছে। তাড়াতাড়ি উঠে বইটা দিয়ে যা, ছেলেটা আবার পড়ার ক্ষতি হবে। তুলি তখন নিজের ঘরে চাদরের নিচে শুয়ে রাগে কাঁপছিল। ও মনে মনে গালি দিচ্ছিল যে এই মিথ্যাবাদী ছেলেটা এখন আবার বইয়ের নাম করে বাসায় এসেছে। তুলি বিছানা থেকে ওঠার আগে গট গট করে দরজা খুলে ড্রয়িং রুমে চলে এলো। ওর চুলগুলো অগোছালো, চোখে ঘুমের আবেশ, কিন্তু মুখে চরম বিরক্তি। সে ঈশানের দিকে সরাসরি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিসের বই শুনি? আমি তো তোর কোনো দিন কোনো বই আনিনি। আর তুই এত সকালে আমার ঘরে বই খুঁজতে কেন এসেছিস? মাকে কেন এত বড় বড় মিথ্যা কথা বলছিস? আরে তুলি আপু, তুমি বুঝি সব ভুলে গেলে? সেই যে গত সপ্তাহে আমার থেকে একটা নীল রঙের কভারের বই নিলে, ওই যে রোমান্টিক গল্পের বইটা, আমার ওটা আজই খুব দরকার আপু। একটু ভালো করে খুঁজে দেখো না, তোমার বালিশের পাশেই আছে হয়তো।
ঈশান যখন বালিশের পাশে বলল আর আলতো করে একটা চোখ টিপল, তখন তুলি একদম নিশ্চিত হয়ে গেল যে ঈশান আসলে কাল রাতের ঘটনার কথা মনে করিয়ে দিয়ে তাকে জ্বালানোর চেষ্টা করছে। তুলি এবার একদম রাগে অগ্নিশর্মা হয়ে ঈশানের দিকে এগিয়ে গেল। তুলির মা তখন রান্নাঘরের দিকে যেতেই তুলি একদম নিচু স্বরে ঈশানের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। তুই এখানে কেন এসেছিস আমি খুব ভালো করেই জানি। আমার কাছে তোর কোনো বই নেই। তুই এক্ষুনি এখান থেকে যাবি কিনা বল। যাবো তো সিনিয়র বউ, কিন্তু কাল রাতের ওই পাওনাটার দ্বিতীয় কিস্তি না নিয়ে তো যাওয়া যাচ্ছে না। আন্টি তো ভেতরে গেছে, একটা সেকেন্ড লাগবে শুধু, দিবে নাকি একটা? ঈশানের এমন নির্লজ্জ কথা শুনে তুলি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। এই সুযোগ বুঝে ঈশানের পায়ের উপর নিজের জুতো দিয়ে একটা প্রচণ্ড জোরে পাড়া দিল। ঈশান যন্ত্রণায় একদম কুকড়ে গেল, কিন্তু তুলির মায়ের সামনে কিছু বলতে পারল না। ও মুখ চেপে নিজের হাসি আর কান্না একসাথে থামিয়ে রাখলো। তুলির মা রান্নাঘর থেকে বিস্কিট নিয়ে আসতেই ঈশান একদম সাধু সেজে বসে রইল। তুলি যখন রাগে গজগজ করতে করতে আবার নিজের ঘরে ঢুকে ধাম করে দরজা বন্ধ করে দিল। ঈশান সোফায় বসে পায়ের ব্যথাটা চেপে রেখে মনে মনে হাসতে লাগলো। সে জানে সিনিয়র বউকে রাগানোর মজাই আলাদা। ঈশান যখন তুলিতে ড্রয়িং রুমে বসে পায়ের ব্যথায় কুকিয়ে উঠছিল, তখন তুলি নিজের ঘরে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল। দরজার ওপাশ থেকে তুলির হৃৎপিণ্ড যেন লাফাচ্ছিল। সে দরজায় কান পেতে শোনার চেষ্টা করছিল বাইরে আর কি হচ্ছে। ওদিকে ঈশান সোফায় বসে নিজের পাটা ঘষছিল আর ভাবছিল এই সিনিয়র বউয়ের হাতে জোর না থাকলেও পায়ের জোর কিন্তু মাশাল্লাহ অনেক। তুলির মা তখন এক প্লেট বিস্কিট নিয়ে ড্রয়িং রুমে ফিরে এলেন। এই নে বাবা ঈশান, বিস্কুট খা। তা তুলি কি বইটা দিল না তোকে? মেয়েটা যে কি হয়েছে আজকাল, সারাক্ষণ কেমন যেন খিটখিট করে। ওর উপর আবার রাগ করিস না বাবা। আরে না আন্টি, রাগ কেন করব? তুলি আপুর সাথে আমার সম্পর্ক তো অন্যরকম। উনি তো আসলে বইটা খুঁজে পাচ্ছেন না বললেন, হয়তো অন্য কোথাও রেখেছেন। আমি পরে এসে আবার দেখে যাব আন্টি। আপনার চা কিন্তু দারুণ হয়েছে। ঈশান চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। সে জানে আজ আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ তুলি যেভাবে রেগে আছে বেশিক্ষণ থাকলে হয়তো আস্ত একটা সোফা ওর দিকে উড়ে আসতে পারে। ঈশান ভাড়ার খামটা টেবিলের ওপর গুছিয়ে রেখে আন্টির কাছ থেকে বিদায় নিল, কিন্তু যার আগে ও একবার তুলির বন্ধ দরজার দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিল। ঈশান চলে যাওয়ার ঠিক 5 মিনিট পর তুলি তার ঘর থেকে উকি দিল। মা ওই আপরটা কি গেছে নাকি এখনো বসে আছে? আমার মাথা খাচ্ছে। ওর মতো মিথ্যেবাদী ছেলে আমি আমার জীবনেও দেখি নাই মা। কিরে মা, ঈশানকে এভাবে বলছিস কেন? ছেলেটা তো কত ভদ্র। ও তো বইটার জন্য এসেছিল। তুই কি সত্যি বইটা দিসনি ওকে? আর ওর পা কেন জানি একটু খুঁড়িয়ে চলছিল বের হওয়ার সময়। তুই কি কিছু করেছিস নাকি? তুলি মায়ের কথা শুনে একটু থতমত খেয়ে গেল। সে তো রাগের মাথায় ঈশানের পায়ে পাড়া দিয়েছিল, কিন্তু সেটা যে মা খেয়াল করবেন তা সে ভাবেনি। তুলি আমতা আমতা করে কথা ঘোরানোর চেষ্টা করলো। সে রান্নাঘরের দিকে গিয়ে কাজে হাত লাগালো যাতে মা আর বেশি প্রশ্ন না করতে পারেন। আমি কেন কিছু করতে যাব মা? হয়তো রাস্তা দিয়ে আসার সময় কোনো গর্তে পা দিয়েছিল। ও তো আবার আকাশ দেখতে দেখতে হাঁটে। আর শোনো মা, ওকে আর এত আদর দিও না। ও কিন্তু মাথায় চড়ে বসেছে। দিনটা এভাবেই কেটে গেল, কিন্তু তুলির মনের ভিতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। বিকেলবেলা যখন তুলি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল, তখন সে দেখলো নিচের গেট দিয়ে ঈশান বের হচ্ছে। ঈশানের পরনে নীল রঙের একটা টি শার্ট, যেটা তাকে বেশ মানিয়েছে। ঈশান হঠাৎ করে উপরের দিকে তাকালো এবং তুলিকে দেখতে পেল। তুলি দ্রুত সরে যেতে চাইল, কিন্তু ঈশান হাত নেড়ে ওকে থামালো। ও সিনিয়র বউ, অত লুকানোর কিছু নেই, আমি দেখে ফেলেছি। আমার পা কিন্তু এখনো ব্যথা করছে, এর জন্য তো একটা জরিমানা দিতে হবে, তাই না? তোর লজ্জা নেই রে ঈশান? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি সব চিৎকার করছিস? ছোটরা বড়দের সাথে কিভাবে কথা বলে সেটা কি ভুলে গেছিস? আর জরিমানা কিসের? তুই তো মিথ্যে বলে আমাদের বাসায় ঢুকে গিয়েছিলি। মিথ্যে না বললে কি তোমার দেখা পেতাম? আর বড় ছোটর কথা বাদ দাও তো, মাস দুয়েকের বড় বলে কি সারা জীবন হুকুম চালিয়ে যাবে? শোনো, আজ রাতে ছাদে এসো তো, একটা খুব জরুরি কথা আছে। না আসলে কিন্তু আমি আঙ্কেলকে গিয়ে সব বলে দেব। ঈশান এই কথা বলে শীষ দিতে দিতে চলে গেল। তুলি বারান্দার গ্রিল ধরে থমকে দাঁড়িয়ে রইল। সে জানে ঈশান কতটা পাগল। ও যা বলে তা করে দেখানোর ক্ষমতা রাখে।
আঙ্কেলকে মানে তুলির বাবাকে যদি ও কিছু উল্টাপাল্টা বলে দেয় তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তুলি সারা বিকেল ভাবলো যাবে কি যাবে না, কিন্তু কৌতূহল আর ভয় তাকে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে ছাদের দিকে নিয়ে গেল। রাত তখন 10:30, চারপাশ একদম নিঝুম, আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। তুলি গুটি গুটি পায়ে ছাদে গিয়ে দেখলো ঈশান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, ওর পিঠটা তুলির দিকে ফেরানো। তুলি হালকা করে গলা পরিষ্কার করলো নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য। এই যে মিস্টার ঝগড়াটে, এসেছি আমি। এবার বলো কি বলবে। আর বেশিক্ষণ থাকবো না কিন্তু, মা টের পেলে জানটা কয়লা করে দিবে। বাহ, সিনিয়র বউ তো কথা রেখেছে দেখছি। আমি তো ভেবেছিলাম ভয়ে আসবেই না। তার রাগ কি একটু কমেছে নাকি এখনো ওই পায়ের জোর দেখানোর ইচ্ছে আছে? ফালতু কথা ছাড়, কেন ডেকেছিস সেটা বল। আর কাল রাতে তুই যে কাজটা করেছিস তার জন্য কিন্তু আমি তোকে এখনো ক্ষমা করিনি। তুই আমার ছোট ভাই হয়ে কি করে এমনটা করলি? ওই ভাই শব্দটা আর উচ্চারণ করবে না তুলি। আমি কি কোনো দিন তোমাকে আপু বলে ডেকেছি? ডাকি না, কারণ আমি তোমাকে অন্য চোখে দেখি। আর কাল রাতে যা করেছি সেটা তো শুধু শুরু ছিল। সত্যি বলতে কি, সিনিয়র বউ শব্দটা আমার কাছে শুধু একটা মশকরা না, এটা আমার মনের ইচ্ছে। ঈশান যখন কথাগুলো বলছিল ওর গলা স্বরে এক ধরনের গভীরতা ছিল যা তুলিকে স্তব্ধ করে দিল। তুলি ভাবতে পারেনি ঈশান এত সিরিয়াস কিছু বলবে। ছাদের ওই আবছা আলোয় ঈশানের চোখ দুটো যেন জলজল করছিল। তুলি ঘাবড়ে গিয়ে এক পা পিছিয়ে গেল। তুই তুই সব কি বলছিস ঈশান? আমাদের মধ্যে এসব সম্ভব না। মা বাবারা জানলে কি ভাববে না একবার ভেবে দেখেছিস? আর আমি তোর থেকে বড়, সমাজ এটা মানবে না। সমাজ কি আমার হয়ে ভালোবাসবে নাকি? আর মাত্র 2 মাস, বড় হওয়াটা কোনো বাধা নয়। আমি তোমাকে ভালোবাসি তুলি, অনেক দিন থেকেই। ওই যে বারবার তোমাকে জ্বালাতাম, তোমাকে বউ বলে ডাকতাম, সেগুলো কোনোটাই মিথ্যে ছিল না। তুমি কি সত্যি আমার চোখে কোনোদিন ভালোবাসা দেখতে পাওনি? তুলি একদম পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর মনের ভেতর তখন হাজারটা ভাবনা উথাল পাতাল করছিল। ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে এলো এবং খুব সাবধানে তুলির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। এবার আর তুলি হাত সরিয়ে নিল না। ঈশানের হাতের উষ্ণতা তাকে যেন এক অজানা মায়ের জগতে নিয়ে যাচ্ছিল। এখন কিছু বলতে হবে না, শুধু ভাবো। তবে মনে রেখো, এই ঈশান যা একবার ধরে তা সহজে ছাড়ে না। এবার যাও, অনেক রাত হয়েছে। আর শোনো, কাল সকালে কিন্তু আবার আসবো, তবে এবার বইয়ের জন্য না, অন্য কোনো বাহানায়। তুলি কিছু না বলে দ্রুত ছাদ থেকে নেমে এলো। নিজের ঘরে ঢুকে সে আয়নার সামনে দাঁড়ালো। আজ আর রাগ হচ্ছে না, বরং মনের কোথাও একটা চিনচিনে ভালো লাগা কাজ করছে। সে কি তবে সত্যি ঈশানের প্রেমে পড়ে যাচ্ছে? এই প্রশ্নটা এখন তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। গত রাতে ছাদে সেই ঘটনার পর তুলি একদম কুকড়ে আছে। ঈশান যে এতটা সোজাসাপটা ভাবে তার মনের কথা বলে দেবে সেটা তুলি কল্পনাও করতে পারেনি। সকালবেলা তুলি রান্নাঘরে মায়ের কাজে সাহায্য করছিল, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। সে বারবার জানালা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকাচ্ছিল। ঠিক সেই সময় তুলির মা তাকে একটা ঝাড়ি দিলেন। কিরে তুলি, তরকারিতে নুন দিয়েছিস নাকি ভুলে গেছিস? তোর মনটা আজ কোথায় মা? সকাল থেকে দেখছি তুই কেমন যেন আনমনা হয়ে আসছিস। কোনো সমস্যা হয়েছে নাকি? না মা, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু পড়াশোনা নিয়ে ভাবছিলাম। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি বরং ড্রয়িং রুমটা একটু গুছিয়ে আসি। তুলি ড্রয়িং রুমে যেতেই দেখলো সদ্য দরজা দিয়ে ঈশান ঢুকছে। আজ আর সে কলিং বেল টেপেনি, কারণ সে জানে এই সময় তুলির মা রান্নাঘরে থাকেন। ঈশানকে দেখে তুলির বুকটা ধক করে উঠল। ঈশান আজ একটা সাদা রঙের পাঞ্জাবি পরেছে, যাতে তাকে বেশ গম্ভীর দেখাচ্ছে। ঈশান সরাসরি এসে সোফায় বসলো এবং তুলির দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিল। আন্টি কই? নাকি আজ সিনিয়র বউই সব সামলাচ্ছেন? তা কাল রাতের সেই কথাটা কি একটু ভেবে দেখা হয়েছে, নাকি এখনো শুধু আকাশ পাতাল ভাবছো? তুই আবার এসেছিস? তোর কি কোনো কাজ নেই? আর আন্টি ডাকবে আম্মুকে ওইসব ফালতু নামে ডাকবি না। আমি ঘর গুছাচ্ছি, তুই দয়া করে ডিস্টার্ব করিস না। ডিস্টার্ব তো আমি করি না, ডিস্টার্ব তো তোমার ওই নীরবতা করছে। আমি কাল ছাদে যা বললাম সেটার উত্তর না পাওয়া পর্যন্ত আমি আসতেই থাকবো। তুমি কি আমাকে ভালোবাসো নাকি বাসো না? জাস্ট হ্যাঁ অথবা না বলো।
তুলি যখন সোফার কুশনগুলো ঝাড়ছিল, ঈশানের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে সে আরও বেশি কাজের ভান করতে লাগলো। তার হাত কাঁপছিল কিন্তু সেটা বুঝতে দিতে চাইল না। ঈশান উঠে এসে তুলির একদম সামনে দাঁড়ালো, ফলে তুলি আর নড়াচড়া করতে পারল না। তুই পা ছাড় ঈশান, মা যে কোনো সময় চলে আসতে পারেন। আর তুই এসব কি শুরু করেছিস? আমি তোর থেকে বড়, এটা বারবার কেন ভুলে যাচ্ছিস? আমি কিছুই ভুলিনি, বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র। আমি জানতে চাই তোমার মনের খবর। কাল রাতে যখন তোমার হাত ধরলাম তখন তো তুমি সরিয়ে নাওনি, তার মানে কি তোমার মনেও কিছু আছে? বলো তুলি, চুপ করে থেকো না। আমি কিছুই বলবো না, তুই যাবি এখান থেকে। মা চা নিয়ে আসলে কিন্তু আমি সব বলে দিব, তখন বুঝবি মজা। আমাকে এমন জ্বালাবি না বলছি। ঈশান দেখলো তুলি কিছুতেই ধরা দিচ্ছে না, সে বারবার কথা এড়িয়ে যাচ্ছে। ঈশান এবার সোফায় ধপ করে বসে পড়ল এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই তুলি মা ট্রেতে করে চা আর বিস্কিট নিয়ে রুমে ঢুকলেন। ঈশানকে দেখে তিনি বরাবরের মতো খুশি হলেন। আরে ঈশান, কখন আসলি বাবা? তুই তো আমাকে কিছুই বললি না। এই নে চা খা। তোদের পড়াশোনা কেমন চলছে? তোরা দুজন মিলে কি কোনো ঝগড়া করছিস নাকি? তুলির মুখটা কেমন ভার হয়ে আছে দেখছি। না আন্টি, ঝগড়া হবে কেন? আমরা তো খুব ভালো বন্ধু। আমি আসলে তুলি আপুকে একটা কঠিন অঙ্কের সমাধান জিজ্ঞেস করছিলাম, কিন্তু উনি বোধহয় সেটা পারছেন না, তাই একটু রাগ করছেন। ও আচ্ছা, পড়াশোনার ব্যাপার তাহলে। তা তুলিমা, তুই না পারলে ঈশানকে বলিস কেন? ও তো অঙ্কে বেশ ভালো। তোরা দুজন মিলে পড়াশোনা কর, আমি বরং রাতের খাবার ব্যবস্থা করি। ঈশান, তুই আজ এখানেই রাতে খেয়ে যাবি কিন্তু। ঈশান মায়ের কথা শুনে মিটি মিটি হাসতে লাগলো আর তুলির আগে গজগজ করতে লাগলো। তুলি মা ভেতরে চলে যেতেই ঈশান আবার তুলির দিকে তাকালো। এবার তার চোখে মুখে এক ধরনের চ্যালেঞ্জের ছাপ ছিল। সে চায়ের কাপটা হাতে নিয়ে আয়েশ করে চুমুক দিল। দেখলে তো, আম্মু চায় আমি এখানে থাকি। এখন বলো, রাতের ডিনারের আগে কি আমি আমার উত্তরটা পাবো, নাকি আমাকে আরও অপেক্ষা করতে হবে? তুই 1000 বছর অপেক্ষা করলেও আমি কিচ্ছু বলবো না। তুই আস্ত একটা শয়তান ঈশান। মাকে ওসব কথা বলে কেন বোকা বানাচ্ছিস? তুই জানিস আমি অঙ্কে কতটা ভালো। আমি জানি তুমি সব কিছুতেই ভালো, শুধু মনের কথা বলতে একটু কাঁচা। ঠিক আছে, আজ কিছু বলতে হবে না, কিন্তু মনে রেখো আমি তোমার ছায়ার মতো পিছু ছাড়ব না। যতক্ষণ না তুমি হ্যাঁ বলছো ততক্ষণ ওই সিনিয়র বউ ডাকটা চলতেই থাকবে। তুলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে অনুভব করলো তার ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠেছে, যা সে অনেক চেষ্টা করে লুকাতে পারছে না। ঈশান সোফায় বসে সেই যাওয়ার দৃশ্যটা দেখছিল এবং সে বুঝতে পারলো তুলি আসলে মনে মনে রাজি। সে মুখে বলতে সময় নিচ্ছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, ডাইনিং টেবিলে সবাই মিলে খেতে বসেছে। তুলির বাবাও বাজার থেকে ফিরে এসেছেন। ঈশান আর তুলির বাবা একসাথে গল্পে মেতে উঠেছে। তুলি শুধু চুপচাপ খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ টেবিলের নিচে তুলি অনুভব করলো কেউ তার পায়ে পা দিয়ে হালকা করে ধাক্কা দিচ্ছে। তুলি চমকে উঠে ঈশানের দিকে তাকালো। ঈশান তখন খুব সিরিয়াস মুখে তুলির বাবার সাথে কথা বলছে, যেন সে কিছুই করেনি। কি রে মা, হাত থেকে চামচ পড়ে যাচ্ছিল কেন? শরীর কি খারাপ লাগছে তোর? না বাবা, ঠিক আছে, আসলে হাতটা একটু স্লিপ করেছিল। তোমরা খাও, আমি আসছি। তুলি দ্রুত কিচেনে চলে এলো। তার বুক ধরফর করছিল। সে আয়নে নিজের মুখটা দেখলো, একেবারে টকটকে লাল হয়ে আছে। সে বুঝতে পারছে না ঈশানকে কিভাবে আটকাবে। ছেলেটা দিন দিন বড্ড বেশি বিয়ে পড়া হয়ে উঠছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঈশানের এই বিয়ে পড়া ভাবটাই তুলি খুব ভালো লাগতে শুরু করেছে। দিনগুলো এখন আর আগের মতো কাটছে না। তুলি আর ঈশানের মাঝখানে সেই আড়ষ্টতা এখন অনেকটাই কেটে গেছে। যদিও তুলি সরাসরি কখনোই আই লাভ ইউ বলেনি, কিন্তু তার চোখের ভাষা আর ঈশানের প্রতি তার যত্নই সব বলে দেয়। ঈশান তো একদম নিশ্চিত যে সিনিয়র বউ তার জালে ধরা দিয়ে ফেলেছে। আজ সকাল থেকে আকাশটা একটু মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। তুলি বারান্দায় বসে এক মনে বই পড়ছিল। এমন সময় দরজার ওপাশে চিরচেনা সেই শীষ দেওয়ার শব্দ পাওয়া গেল। আন্টি, ঘরে কি কোনো সুন্দরী মেয়ে আছে যে এই মেঘলা দিনে আমাকে এক কাপ কফি বানিয়ে দিতে পারে? আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে আন্টি। তুলির মা রান্নাঘর থেকে উকি দিয়ে হাসলেন। তিনি জানেন ঈশান এখন রোজ কোনো না কোনো অছিলাই আসবেই। তিনি রান্নাঘর থেকে চিৎকার করে তুলিকে ডাকতে লাগলেন।
তুলি, ওরে তুলি, দেখ তো বাবা ঈশান এসেছে, আমি একটু নাস্তা বানাচ্ছি, তুই কি ওকে 1 কাপ কফি বানিয়ে দিতে পারবি? ছেলেটা তো একদম ভিজতে ভিজতে এসেছে। মা তুমি সব সময় ওকে এত লাই দাও কেন? ও কি নিজে কফি বানাতে পারে না? আর ওর জন্য কফি বানাতে গেলে আমার পড়াশোনার 12টা বেজে যাবে। তুলি মুখটা ঝামটা দিল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানে ঈশান তাকে না জ্বালিয়ে ছাড়বে না। তুলি ড্রয়িং রুমে আসতে দেখলো ঈশান সোফায় পায়ের উপর পা তুলে বসে নিজের ভিজে চুলগুলো ঝাঁকাচ্ছে। তুলি ওর সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আরে সিনিয়র বউ দেখি আজ বেশ সেজেগুজে আছে। আমার জন্য কফি বানাতে কি খুব কষ্ট হবে, নাকি একটু ভালোবাসা মিশিয়ে দিলে স্বাদটা আরও বাড়বে? তুই কি কোনোদিন একটু ভালো মানুষের মতো কথা বলতে পারবি না? আর সিনিয়র বউ করবি না তো? এই নে তোয়ালে, মাথাটা আগে মোছ, না হলে আবার জ্বর বাঁধিয়ে বসবি। তুলি একটা পরিষ্কার তোয়ালে ঈশানের দিকে ছুঁড়ে মারল। ঈশান তোয়ালেটা ধরে নিয়ে মিটিমিটি হাসতে লাগলো। তুলি রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। ঈশান চুপি চুপি রান্নাঘরের দরজায় গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। তুলি যখন কফিতে চিনি মেশাচ্ছিল তখন সে অনুভব করলো পিছন থেকে কেউ তাকে নিবিড়ভাবে দেখছে। চিনি একটু কম দিও তুলি, তোমার মুখের কথাতেই তো যথেষ্ট মিষ্টি আছে, কফিতে আর আলাদা চিনির দরকার নেই। তা কাল রাতে যে স্বপ্নটা দেখলাম সেখানে তো তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, বাস্তবে কবে এমন হবে? তুই কি পাগল হয়ে গেছিস? মা কিন্তু পাশেই আছে। আর তোর লজ্জা বলতে কি কিছু নেই? যা এখান থেকে, গিয়ে সোফায় বস, কফি রেডি হয়ে গেছে। তুলি কফির কাপটা ঈশানের হাতে ধরিয়ে দিতে ঈশান কৌশলে তুলির আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ভাঁজে আটকে দিল। তুলি হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। ঈশানের চোখে সেই গভীর চাহনি তুলিকে কেমন যেন অবশ করে দিচ্ছিল। তুমি মুখে না বললেও আমি জানি তোমার মনের খবর। কাল রাতে যখন বৃষ্টি শুরু হলো তখন কি তুমি আমার কথা একবারও ভাবোনি? সত্যি করে বলো তো তুলি। আমি তোর কথা কেন ভাবতে যাব? আমার কি কোনো কাজ নেই? ছাড় হাত, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শোন, মা কিন্তু আমাদের দিকেই তাকাচ্ছে। তুলি কোনো মতো হাত ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে চলে এলো, কিন্তু ঘরে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আঙ্গুলগুলো দেখলো। ঈশানের ছোঁয়া যেন এখনো তার শরীরে লেগে আছে। তুলি বিছানায় শুয়ে পড়লো এবং একটা গোল বালিশ বুকের কাছে জড়িয়ে ধরলো। ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা টুংটাং শব্দ শোনা গেল। তুলি জানালা খুলতে দেখলো ঈশান একটা দড়ির মাথায় ছোট্ট একটা কাগজের চিরকুট বেঁধে উপরের দিকে ঝোলাচ্ছে। এটা আবার কি? তুই কি এখানে রোমিও হতে এসেছিস? দড়ি দিয়ে এসব কি করছিস? নিচে যদি কেউ দেখে ফেলে তবে তোমার মান সম্মান শেষ। কেউ দেখবে না, তুমি শুধু চিরকুটটা খোলো, এটা তোমার জন্য স্পেশাল একটা গিফট। জলদি করো, না হলে কিন্তু আমি এখানেই চিৎকার শুরু করব। তুলি বাধ্য হয়ে চিরকুটটা খুলো। ভেতরে লেখা ছিল, সিনিয়র বউ আজ বিকেলে নীল শাড়ি পরবে। আমি তোমার জন্য গেটের বাইরে অপেক্ষা করব। না আসলে কিন্তু আমি তোমার ঘরে ঢুকে সবার সামনে তোমাকে কোলে করে নিয়ে চলে যাব। তুলি কাগজটা পড়ে এক চিলতে হাসি হাসলো, যা দেখে ঈশান নিচের বারান্দা থেকে একটা উড়ন্ত চুমু দিল। বিকেল হতেই তুলি সত্যি একটা নীল রঙের জামদানি শাড়ি বের করলো। সে সাজগোজ করতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আজ কেন জানি নিজের অজান্তে সে একটু কাজল চোখে মাখলো। চুলে একটু সাধারণ খোপা করে তাতে একটা বেলি ফুলের মালা জড়ালো। আয়নায় নিজেকে দেখে সে নিজেই অবাক হয়ে গেল। মাকে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে তুলি গেটের বাইরে আসতে দেখলো ঈশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, আজ তো পুরো চারটাই মাটির উপর নেমে এসেছে দেখছি। সিনিয়র বউকে নীল শাড়িতে যা লাগছে না, আমার তো এখনই জ্ঞান হারানোর দশা। অনেক হয়েছে আধিক্যতা, এখন বলো কোথায় নিয়ে যাবে? আর বেশিক্ষণ কিন্তু আমি বাইরে থাকবো না। বাবা অফিস থেকে ফেরার আগেই আমাকে ফিরতে হবে। আরে চলো তো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব যেখানে শুধু আমরা দুজন থাকব। কোনো বড় আপু আর ছোট ভাইয়ের টেনশন থাকবে না। উঠে বসো বাইকে। তুলি একটু দ্বিধা করে ঈশানের বাইকের পেছনে বসলো। ঈশান যখন বাইকটা স্টার্ট দিয়ে জোরে চালালো তখন তুলি ভয়ে ঈশানের কাঁধটা শক্ত করে ধরলো। ঈশান আয়নায় তুলি সেই ভয় পাওয়া মুখটা দেখে হাসলো। তারা শহরের কোলাহল ছাড়িয়ে একটা নদীর পাড়ে এসে থামলো। নদীর পাড়ে তখন কাশফুলগুলো দুলছিল। বাহ, জায়গাটা তো দারুণ, কিন্তু তুই এখানে আমাকে কেন নিয়ে আসলি? আর তোর এই বাইক চালানোর স্টাইলটা কবে ঠিক হবে? আমার তো ভয়ই লাগছিল। ভয় পেলে তো আমার কাঁধ আছেই, আর
এখানে নিয়ে আসলাম কারণ এখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। এই যে নদীর হাওয়া আর এই কাশফুল সব কিছুই যেন তোমার মতো সুন্দর। জানো তুলি, আমি তোমাকে যখন প্রথম দেখি তখন থেকেই ভেবে রেখেছি এই নীল শাড়িটা তোমাকে আমি গিফট করব। তুই গিফট করবি মানে? এটা তো আমার নিজের কেনা শাড়ি। আর তুই এত কথা বলতে পারিস কি করে? তোর মুখে কি কোনো ব্রেক নেই? ভালোবাসার মানুষের কাছে আবার কিসের ব্রেক? শোনো তুলি, তুমি আমাকে এখনো মুখে ভালোবাসি বলনি, তাতে আমার কোনো আফসোস নেই। তোমারই নীল শাড়ি পরা, আমার সাথে এখানে আসা, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় উত্তর। আমি জানি তুমি আমারই হবে। ঈশান হঠাৎ করে তুলির খুব কাছে এসে দাঁড়ালো। নদীর হাওয়া তুলির চুলগুলোকে অবাধ্য করে তুলছিল। ঈশান খুব আলতো করে তুলির কপাল থেকে একটা চুলের গোছা সরিয়ে দিল। তুলি এবার আর চোখ ফিরিয়ে নিল না। সে অপলক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। তাদের মাঝখানে এক নীরব রোমান্টিকতা ছড়িয়ে পড়ল। ঈশান, তুই কি জানিস তুই কতটা পাগল? তোর এই পাগলামিগুলো সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না আমার কি করা উচিত। কিছুই করতে হবে না, শুধু পাশে থেকো। আর শোনো, সিনিয়র বউ হওয়ার সুবিধা কি জানো? সব সময় শাসন করা যায়। তুমি আমাকে সারা জীবন শাসন করো, আমি তাতেও রাজি, কিন্তু অন্য কারো হতে যেও না। তুলি মৃদু হাসলো এবং ঈশানের কাঁধে মাথা রাখলো। সূর্যাস্তের লাল আলোয় তাদের দুজনকে এক অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। তুলি এখনও মুখে কিছু বলেনি, কিন্তু তার মনে কোণে ঈশানের জন্য যে গভীর মায়া জন্মেছে সেটা এখন আর লুকানোর উপায় নেই। ঈশান বিজয়ীর হাসি হেসে তুলির হাতটা শক্ত করে চেপে ধরল। কালকের বিকালটা যে কত সুন্দর ছিল। নদীর পাড়ে ঈশানের কাঁধে মাথা রেখে তুলি যখন বসেছিল তখন তার মনে হচ্ছিল এই দিনটা যেন কোনোদিন শেষ না হয়। কিন্তু সুখের দিন মনে হয় খুব বেশি দিন থাকে না। সকাল থেকে তুলির মনটা খুব খুশি খুশি ছিল। সে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল ঈশান হয়তো আজ তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ঈশানের কোনো পাত্তা নেই। ঠিক সেই সময় তুলির বান্ধবী মিম তাকে ফোন করে এমন একটা খবর দিল যা শুনে তুলির মাথায় আকাশ ভেঙে পড়ল। মিম বলল যে সে নাকি ঈশানকে একটা কফি শপে একটা মেয়ের সাথে খুব মাখামাখি করতে দেখেছে। কি রে তুলি, তুই তো ঘরে বসে আছিস আর তোর এই আদরের ঈশান এখন অন্য একটা মেয়ের হাত ধরে কফি শপে বসে হাসাহাসি করছে। মেয়েটা দেখতেও কিন্তু বেশ সুন্দরী। তোকে কি ঈশান ধোকা দিচ্ছে নাকি রে? আমি নিজের চোখে দেখেছি ওরা কত ঘনিষ্ঠ হয়ে বসে আছে। বিশ্বাস না হলে তুই নিজেই গিয়ে দেখে আয়। মিমের কথা শুনে তুলির বুকটা যেন ফেটে যাচ্ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কালকে যে ছেলেটা তাকে নিয়ে অত শত স্বপ্নের কথা বলল সে আজ অন্য একটা মেয়ের সাথে এভাবে আড্ডা দিচ্ছে। তুলি আর দেরি না করে সাধনা একটা জামা পরে ঘর থেকে বেরিয়ে পড়ল। তার মাথা তখন রাগে আর অভিমানে একদম গরম হয়ে গেছে। কফি শপে গিয়ে সে দেখলো জানালার পাশে একটা টেবিলে ঈশান বসে আছে। তার উল্টো দিকে একটা বেশ স্মার্ট আর সুন্দরী মেয়ে বসে আছে। ঈশান মেয়েটার সাথে কথা বলছে আর হাসছে। তুলি আর নিজেকে ধরে রাখতে পারলো না। শটান তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আরে তুলি, তুমি এখানে? কি ব্যাপার, আমাকে না বলে হঠাৎ এই কফি শপে? তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে আসলে নাকি? বসো না আমাদের সাথে। এই দেখো, রিয়া এসেছে। সারপ্রাইজ তো আমি পেলাম ঈশান, খুব ভালো সারপ্রাইজ দিয়েছো। আমি ভাবলাম তুমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছো, তাই আমাকে ফোন করার সময় পাও না। কিন্তু এইখানে এসে দেখছি তুমি অন্য মেয়ে নিয়ে আড্ডা দিতে বেশ ভালোই ব্যস্ত। লজ্জাও করে না তোমার? তুলির গলা স্বরে এমন একটা রাগ ছিল যা দেখে ঈশান আর ওই মেয়েটা দুজনেই ঘাবড়ে গেল। ঈশান দেখলো তুলির চোখে জল টলমল করছে। সে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কফি শপের বাকি মানুষরা তখন আর চোখে তাদের ঝগড়া দেখছিল। তুলির মনে হচ্ছিল ঈশান তাকে সবার সামনে ছোট করছে। তুলি, তুমি যা ভাবছো তা একদমই সত্যি নয়। রিয়া আমার অনেক পুরনো বন্ধু। ও অনেক দিন পর বিদেশ থেকে ফিরেছে, তাই একটু দেখা করতে এলাম। তুমি ভুল বুঝছো আমাকে। আগে আমার কথা শোনো। বন্ধু বন্ধু হলে এভাবে হাত ধরে টানছিল কেন? আর তুমি আমাকে না বলে কেন আসলে? আমি কি তোমার কেউ নই যে তুমি আমাকে একবার জানানোর দরকার মনে করলে না? আজ বুঝতে পারলাম আমি আসলেই তোমার কাছে শুধু একটা সিনিয়র আপু ছাড়া আর কিছুই না। আমার সাথে কোনোদিন কথা বলার চেষ্টা করো না।
তুলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে কফি শপ থেকে বেরিয়ে এলো। ঈশান তার পিছু পিছু দৌড়ে এলো, কিন্তু রাস্তার ভিড়ে তুলি একটা রিকশায় উঠে পড়েছিল। তুলি বাসায় ফিরে শটার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুলির মা বারবার দরজায় কড়া নাড়লেন, কিন্তু তুলি কোনো উত্তর দিল না। সারাটা রাত তুলি বালিশে মুখ গুজে কেঁদেছে। তার বারবার মনে হচ্ছিল সে কেন এই ছোট ছেলেটা প্রেমে পড়ল। ওদিকে ঈশান সারা রাত তুলিতে বাড়ি গেটের সামনে পায়চারি করেছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায়নি। সকালবেলা তুলি যখন ড্রয়িং রুমে এলো, দেখলো ঈশান সোফায় বসে আছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সেও সারা রাত ঘুমেনি। তুলি, আমার কথাগুলো অন্তত একবার শোনো। রিয়া আসলে আমার আম্মুর বন্ধুর মেয়ে। ওর বিয়ে ঠিক হয়েছে, আর ও আমাকেও ওর হবু বরের সাথে আলাপ করাতে নিয়ে যেতে চেয়েছিল। ও আমাকে জোর করছিল যাওয়ার জন্য, তাই হাত ধরে টানছিল। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝে অপমান করলে সবার সামনে। আমাকে আর মিথ্যা কথা শুনিয়ে লাভ নেই ঈশান। তুমি আর আমাদের বাসায় আসবে না। তুমি বাবার অফিসে গিয়ে দিয়ে আসবে। আমি তোমার ছায়াও আর দেখতে চাই না। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। তুমি কি সত্যিই আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো না? মাত্র কয়েক মাসের পরিচয় কি আমাদের সম্পর্কটা এতই ঠুনকো যে একটা ভুলে সব শেষ হয়ে যাবে? ঠিক আছে, যদি তুমি তাই চাও তবে আমি আর আসবো না, কিন্তু যাওয়ার আগে এই খামটা একবার দেখে নিও। ঈশান খুব দুঃখ ভরা মন নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তুলি কিছুক্ষণ পর টেবিলের উপর রাখা খামটা খুলো। খামটার ভেতর থেকে একটা ছবি বের করলো। ছবিতে দেখা যাচ্ছে রিয়া আর তার হবু বর একে অপরকে আংটি পরাচ্ছে। ছবির নিচে লিখেছিল, প্রিয় ঈশান, তোকে আর তোর সেই প্রিয় স্নেহর বউকে আমার বিয়েতে অবশ্যই আসতে হবে। কিন্তু ছবিটা দেখে তুলির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে। ঈশান সত্যি বলছিল, আর সে অকারণে তাকে অপমান করেছে। তুলি দৌড়ে গেটের কাছে গেল, কিন্তু ততক্ষণে ঈশান অনেক দূরে চলে গেছে। তুলি গেট ধরে দাঁড়িয়ে শুধু চোখে জল ফেল। সে বুঝতে পারলো নিজের জেদের কারণে সে আজ হয়তো প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। রিয়ার আংটি পরানো ছবিটা হাতে নিয়ে তুলি যেন পাথরের মতো জমে গেল। তার মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কাল রাতে যে ঈশানকে সে অসভ্য মিথ্যাবাদী বলে গালি দিয়েছিল, সেই ছেলেটাই আসলে নির্দোষ ছিল। তুলি গেটের কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ রাস্তাটার দিকে তাকিয়ে রইল, যদি একবার ঈশানের দেখা পাওয়া যায়। কিন্তু রাস্তাটা একদম খা খা করছে। তুলি চোখের জল গাল বেয়ে ছবির উপর পড়ছে। সে বুঝতে পারছে এবার ঈশানের অভিমানটা পাহাড়টা অনেকটা উঁচুতে গিয়ে ঠেকেছে। তুলি ঘরে ফিরে এসে বারবার ঈশানকে ফোন করতে লাগলো, কিন্তু ঈশানের ফোনটা বন্ধ দেখাচ্ছে। মা, ঈশান কি চলে গেছে? ও কি আর আসবে না? আমি ওকে অনেক বড় ভুল করেছি মা। আমি সবার সামনে ওকে অপমান করেছি। ও বোধহয় আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না। কিরে মা, কাঁদছিস কেন? আমি তো তোকে আগেই বলেছিলাম ঈশান খুব ভালো ছেলে। ও এমন কিছু করবে না যাতে তোর মাথা নিচু হয়। তুই হুট করে কেন ওরকম করতে গেলি? এখন তো ছেলেটা বড্ড আঘাত পেয়েছে। ও যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, ওর চোখ দুটো একদম লাল হয়েছিল। তুলি মায়ের কোলে মাথা রেখে হু হু করে কাঁদতে লাগলো। সারাটা দিন কেঁদে গেল, কিন্তু ঈশানের কোনো খবর নেই। বিকেলের দিকে তুলি আর থাকতে না পেরে ঈশানদের বাসায় গেল, কিন্তু গিয়ে দেখলো ওদের দরজায় তালা ঝুলছে। পাশের বাসার একজনের কাছে জানতে পারলো ঈশান তার ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে কয়েকদিনের জন্য। তুলি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই আকাশটার মতোই তার জীবনটাও এখন মেঘে ঢাকা পড়ে গেছে। কয়েকদিন পর ঈশান ঢাকা ফিরল ঠিকই, কিন্তু সে আর আগের মতো হাসি খুশি নেই। আঙ্কেল, এই নিন এই মাসের ভাড়ার টাকা। আর আমি ভাবছি এই মাসেই বাসাটা ছেড়ে দেব। মেসে থাকাটাই আমার জন্য ভালো হবে। এখানে থাকলে পড়াশোনায় বড্ড ডিস্টার্ব হয়। কেন বাবা ঈশান, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমরা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? বাসা ছাড়ার কথা তো আগে বলনি। তুমি তো আমাদের ঘরের ছেলের মতো, হঠাৎ মেসেজ হওয়ার কথা বলছো কেন? তুলি তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। বাসা ছেড়ে দেওয়ার কথা শুনে তার কলিজাটা যেন ছিঁড়ে গেল। সে বুঝতে পারলো ঈশান এখন আর তার ছায়াও মারাতে চায় না। ঈশান আঙ্কেলের সাথে কথা শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিল, তুলি সাহস করে সামনে এসে দাঁড়ালো। ঈশানের চেহারা দেখে তুলি চমকে উঠল। যে চোখে সবসময় দুষ্টামি লেগে থাকতো, সে চোখ দুটো এখন একদম শুকনো আর গম্ভীর। ঈশান, একটু দাঁড়াও। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি ওই ছবিটা দেখেছি। প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় ওসব বলে ফেলেছিলাম। তুমি বাসা ছাড়ার কথা কেন বলছো? ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি তুলি আপু, কিন্তু বিশ্বাসটা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনি আমাকে সবার সামনে যা বলেছেন
তাতে আমার আত্মসম্মানে লেগেছে। আমি ছোট হতে পারি, কিন্তু আমারও একটা মন আছে। আপনি তো আমাকে এক মুহূর্তেই পর করে দিলেন। আমি তোকে পর করিনি ঈশান, আমি শুধু ভয় পেয়েছিলাম তোকে হারানোর। তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? ওই থেকেই আমি পাগল হয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে আর আপু বলে ডাকিস না, আমার খুব কষ্ট হচ্ছে। তুলির মুখে ভালোবাসার কথা শুনে ঈশানের মনে কোনো ভাবান্তর হলো না। সে একটা লম্বা শ্বাস ফেলল এবং জানালার বাইরের দিকে তাকালো। তার নীরবতা যেন হাজারটা চর মারছিল তুলিকে। তুলি ঈশানের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু ঈশান এবার খুব ভদ্রভাবে তার হাতটা সরিয়ে নিল। ভালোবাসা কি শুধু একতরফা বিশ্বাসে চলে? সিনিয়র বউ, আপনি তো আমাকে কথা বলার সুযোগটুকুই দেননি। আমি আপনার কাছে সিনিয়র বউ শব্দটার মর্যাদা রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে রাস্তাঘাটে অপমান করলেন। আমার এখন একটু একা থাকা দরকার। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো। তুই কি সত্যি আমাকে ছেড়ে যাবি ঈশান? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি ভুল করেছি, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইছি। তুই যা বলবি আমি তাই করব, শুধু বাসা ছাড়ার কথা বলিস না। ঈশান আর কোনো কথা না বলে গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেল। তুলি রেলিং ধরে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। ঈশান এখন আর তাকে জ্বালায় না, তাকে বউ বলে ডাকে না, তার ঘরে কফি খাওয়ার বায়না ধরে না। এই নীরবতা যেন মৃত্যুর চেয়েও ভয়ানক। কয়েকদিন পর তুলি দেখলো ঈশান সত্যি একটা ট্রাক নিয়ে এসেছে তার মালপত্র নিতে। ঈশান বাবা, তুই কি সত্যি যাবি? তুলি তো না খেয়ে না ঘুমিয়ে দিন কাটাচ্ছে। তুই কি একবারও ওর দিকে তাকাবি না? ছেলে মানুষই বাদ দিয়ে ঘরে আয়। আন্টি, সবসময় সব কিছু ফিরে পাওয়া যায় না। আমি চললাম। আঙ্কেলকে আমার সালাম দেবেন। আর তুলি আপু ভালো থেকো। সিনিয়র বউরা কিন্তু শক্ত মনের হয়, ভেঙে পড়লে চলে না। ঈশানের ওই শেষ কথাটা তুলিকে চাবুকের মতো মারল। ট্রাকটা যখন স্টার্ট দিয়ে চলে যাচ্ছিল, তুলি ট্রাকের পেছনে অনেক দূর পর্যন্ত দৌড়ে গেল, কিন্তু ধুলো উড়িয়ে ঈশান চলে গেল অনেক দূরে। তুলি রাস্তার মাঝখানে বসে পড়ে হাওয়া করে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল স্নেহর বউ হওয়ার বড়টা আজ তাকে একদম নিঃস্ব করে দিয়েছে। ঈশানের অভিমানটা এখন একটা দুর্ভেদ্য দেওয়াল হয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঈশান চলে যাওয়ার পর থেকে তুলি দিনগুলো যেন এক একটা বছরের মতো কাটছে। চারিদিকে দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসে। ঈশান সত্যি বাসা ছেড়ে পাশের পাড়ার একটা ম্যাচে উঠে গেছে। আর সেই খবর পাওয়ার পর থেকে তুলি নাও খাও সব ছেড়ে দিয়েছে। সে সারাদিন জানালার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে থাকে। যদি ভুল করে হলো ঈশানের সেই নীল টি শার্টটা একবার দেখা যায়। একদিন বিকেলে তুলি শুনতে পেল ঈশান তার কলেজে বন্ধুদের সাথে তাদের গলি দিয়ে হেঁটে যাচ্ছে। তুলি পাগলির মতো এলোমেলো চুলে ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিচে গেল। ঈশান একটু দাঁড়াও। তুমি কি একবারও আমার দিকে তাকিয়ে দেখবে না? আমি জানি তুমি মেসে আছো, ঠিক মতো খাচ্ছ না, তোমার মুখটা বড্ড শুকিয়ে গেছে। ঈশান প্লিজ অন্তত একটা কথা তো বলো। আমার কোনো কথা নেই তুলি আপু, আমি অনেক ব্যস্ত আছি। এখন কলেজে যেতে হবে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে সিন ক্রিয়েট করবেন না, লোকজন দেখছে। আপনার সম্মান আবার ধুলোয় মিশে যাবে তো। ঈশান যখন কথাগুলো বলছিল তখন তার চোখে কোনো মায়া ছিল না। সে তুলির দিকে একবারও ফিরে তাকালো না। তুলির আকুল হয়ে ঈশানের হাতটা ধরতে গেল, কিন্তু ঈশান খুব অবহেলার সাথে নিজেকে ঝটকা দিয়ে সরিয়ে নিল, যেন তুলির ছোঁয়া লাগলে তার জাত যাবে। এই তুচ্ছ তাচ্ছিল আর অবহেলাটা তুলির কলিজায় বিষাক্ত তীরের মতো বিঁধল। সে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে ডুকরে কেঁদে উঠল, কিন্তু ঈশান একবারও পিছন ফিরে তাকালো না। সে গটগট করে হেঁটে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। মা, ও কি সত্যিই আমায় আর ভালোবাসে না? ও কেন আমাকে এইভাবে পর করে দিচ্ছে মা? এর চেয়ে তো ও আমাকে চর মারলে আমি অনেক বেশি শান্তি পেতাম। ওর এই পাথর হয়ে যাওয়া মনটা আমাকে জ্যান্ত পুড়িয়ে মারছে। তুলিমা রান্নাঘর থেকে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তিনিও বুঝতে পারছেন ঈশানের ওই জেদ আর অভিমানটা এখন পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। তুলি ঘরে ফিরে এসে ঈশানে ফেলে যাওয়া সেই কফির মগটা পাগলের মতো বুকে জড়িয়ে ধরল। এই মগটাতেই ঈশান শেষবার কফি খাওয়ার বায়না ধরেছিল। তুলি মগটার গায়ে মুখ ঘেঁষে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার কানে বারবার বাজছিল ঈশানের সেই চিরচেনা দুষ্টু ডাক, সিনিয়র বউ। আছে এই ডাকটা শোনার জন্য তুলি তার কলিজা দিয়ে দিত রাজি। ঈশান, তুমি কি একবারও বুঝতে পারছো না আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি? তুমি আমাকে গালি দাও, আমাকে মারো, কিন্তু এইভাবে আমাকে এড়িয়ে চলো না। আমি তোমার এই বরফ শীতল চাহনি সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে ঈশান, বড্ড বেশি কষ্ট হচ্ছে।
দিনটা ছিল প্রচণ্ড বৃষ্টি, ঠিক যেমন এক বৃষ্টির দিনে ঈশান কফি খেতে চেয়েছিল। তুলি বৃষ্টির শব্দ শুনে আরও বেশি ভেঙে পড়ল। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঈশান মেসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। সে গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ঈশানকে ডাকলো। ঈশান একসময় বারান্দায় এসে দাঁড়ালো ঠিকই, কিন্তু তার মুখে কোনো করুণা ছিল না। সে তার এক বন্ধুর সাথে হা হা হি করে কথা বলছিল, যেন নিচে দাঁড়িয়ে থাকা ওই ভেজা মেয়েটা তার অতি পরিচিত কেউ নয়। দেখ তো দোস্ত, এই মেয়েটা কেন এখানে এসে বারবার ঝামেলা করছে? কতবার বলেছি আমার সাথে ওর এখন কোনো সম্পর্ক নেই। যা তো, ওকে বল এখান থেকে চলে যেতে। আমার খুব জরুরি একটা কাজ আছে, ও থাকলে ডিস্টার্ব হচ্ছে। ঈশানের এই নিষ্ঠুর কথাগুলো তুলির কানে গরম সীসার মতো ঢুকলো। সে বিশ্বাস করতে পারছিল না যে ঈশান তার বন্ধুদের সামনে তাকে নিয়ে এভাবে অপমানজনক কথা বলতে পারে। তুলি মনে হলো তার সবটুকু আত্মসম্মান আজ নর্দমায় মিশে গেছে। সে কাঁপতে কাঁপতে বৃষ্টির মধ্যে টলতে টলতে বাড়ির দিকে ফিরতে শুরু করলো। তার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পর তুলির গায়ে প্রচণ্ড জ্বর এলো। জ্বরে ঘরে সে শুধু ছটফট করছিল আর ঈশানের নাম ধরে বিড়বিড় করছিল। ওরে ঈশান, একবার আয় বাবা, মেয়েটা মরে যাবে তো। ও তোর জন্য একদম পাগল হয়ে গেছে। তুই কি এতই পাথর হতে পারিস বাবা? অন্তত একবার এসে মরা মুখটা দেখে যাও ওর। তুলির মা ঈশানকে ফোন করে অনেক কান্নাকাটি করলেন, কিন্তু ঈশান খুব নির্দয়ভাবে ফোনটা কেটে দিল। তুলি জ্বরে ঘরে পাগলের মতো বলছিল, সিনিয়র বউকে একা ফেলে যেও না ঈশান, আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি না আসলে আমি আর কোনোদিন ভাত খাবো না ঈশান। তুলির এই হাহাকার দেখে বাড়ির সবার চোখ ভিজে উঠল। ড্রয়িং রুমটা যেন একটা কবরের মতো নিস্তব্ধ হয়ে গেছে। কোনো হাসি নেই, কোনো আনন্দ নেই, শুধু তুলির কান্নার চাপা গঙ্গানি। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে তুলির শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো। সে বিছানায় পড়ে ছটফট করছিল আর বারবার জানালার দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল ঈশান তাকে চিরতরে হৃদয় থেকে মুছে ফেলেছে। এই এড়িয়ে চলার কষ্টটা তুলিকে যেন তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ভালোবাসার মানুষকে হারানো যায়, কিন্তু তার কাছ থেকে এমন ঘৃণা পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি। তুলি শুধু অন্ধকারের দিকে তাকিয়ে রইল। যদিও নিকষ কালো মেঘ সরিয়ে ঈশানের সেই দুষ্ট হাসিটা একবারও দেখা যায়, কিন্তু বাইরে শুধু বৃষ্টির একটানা ঝমঝম শব্দ আর এক বুক হাহাকার ছাড়া আর কিছুই ছিল না। হঠাৎ করে তুলি ভীষণ জ্বর হয়। কয়েকদিন জ্বরে ভোগার পর যখন তুলি সুস্থ হয়ে উঠল, তখন তার মনের ভেতর এক অদ্ভুত জেদ দানা বাঁধল। সে বুঝতে পারল শুধু কেঁদে বা পায়ে ধরে ঈশানের মন গলানো যাবে না। যে হিংসা দিয়ে তাদের সম্পর্কে আগুন লেগেছিল, সেই হিংসা দিয়ে এখন ঈশানকে বশ করতে হবে। তুলি তার ছোটবেলার সেরা বন্ধু আরমানকে ফোন করলো। আরমান দেশের বাইরে ছিল, মাত্র কয়েকদিন হলো ফিরেছে। ঈশান আরমানকে কোনোদিন দেখেনি, এমনকি তার নামও শুনিনি। তুলি আরমানকে সব বুঝিয়ে বলল এবং তাকে এই নাটকের প্রধান চরিত্র বানালো। আরমানও বেশ হাসি খুশি ছেলে, সে রাজি হয়ে গেল তার প্রিয় বান্ধবীর জন্য এইটুকু করতে। আরমান, তুমি কাল ঠিক 10টার সময় আমাদের পাড়ার মোড়ে বাইক নিয়ে দাঁড়াবি। আমি তোর সাথে বেশ সেজেগুজে বের হব। তুই কিন্তু একদম সিনেমার হিরোর মতো ভাব নিবি, বুঝলি? ঈশান যেন আমাদের দেখে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আরে তুলি, তুই তো দেখছি পুরো পরিচালক হয়ে গিয়েছিস। চিন্তা করিস না, আমি এমন অভিনয় করব যে তোর ওই ঈশান বেচারা নিজের চুল নিজে ছিঁড়বে। কাল দেখা হচ্ছে তবে। পরের দিন সকালবেলা তুলি একটা টকটকে লাল রঙের শাড়ি পরল। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে তাকে অপূর্ব দেখাচ্ছিল। ঈশান তখন কলেজের কাজে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে ভাবল তুলি হয়তো আজও তার পিছু পিছু আসবে বা কান্নাকাটি করবে, কিন্তু সে যা দেখলো তাতে তার চোখ ছানা বড় হয়ে গেল। তুলি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা সুটাম দেহে ছেলের বাইকের পেছনে খুব হাসি মুখে বসলো। আরমান হেলমেটটা খুলে তুলির দিকে তাকিয়ে এমনভাবে হাসলো যেন তারা কতদিনের গভীর প্রেমিক প্রেমিকা। এটা আবার কে? এই ছেলেটা কোথা থেকে এলো? তুলি তো কাল পর্যন্ত আমার জন্য কান্নাকাটি করছিল, আর আজ এই ছেলের সাথে এত হাসাহাসি। আমার তো কিছু মাথায় ঢুকছে না। ঈশান আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠল। সে ভাবলো হয়তো এটা কোনো সাধারণ বন্ধু হবে, কিন্তু বিকালে যখন সে পার্কে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে, সেখানে গিয়ে দেখলো তুলি আর আরমান একটা বেঞ্চে খুব কাছাকাছি বসে বাদাম খাচ্ছে আর হাসাহাসি করছে। তুলি একবারের জন্য ঈশানের দিকে তাকাচ্ছে না, যদিও সে জানে ঈশান তাকে দেখছে। ঈশান রাগে ফেটে পড়ছিল, কিন্তু সে সামনে গিয়ে কিছু বলার সাহস পাচ্ছিল না। তুলি দেখ, তোর ওই জুনিয়র বর তো দেখি হ্যাঁ আমাদের দিকে বাঘের মতো তাকিয়ে আছে। তুই কি চাস আমি তোর হাতটা একবার ধরি? তাহলে মনে হয় ও এক্ষুনি এখানে এসে মারামারি শুরু করবে। একদম না, এখন হাত ধরতে হবে না। শুধু এমন ভাবে কথা বল
যেন আমরা খুব সিরিয়াস কোনো গল্প করছি। ও দেখুক যে ওকে ছাড়া আমি খুব সুখে আছি। ওর ওই অবহেলার জবাব আমি এভাবেই দেব। ঈশান আর সইতে পারল না। সে দেখলো আরমান তুলির কপাল থেকে একটা চুল সরিয়ে দিচ্ছে, যেটা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। ঈশানে মনে হলো তার শরীরে কেউ এক বালতি গরম তেল ঢেলে দিয়েছে। যে অধিকার সে নিজের ভেবে আসতো, আজ অন্য কেউ সে অধিকার খাটাচ্ছে। ঈশান গটগট করে তাদের দিকে এগিয়ে গেল, কিন্তু তুলি খুব সাবলীলভাবে তাকে এড়িয়ে গিয়ে আরমানের দিকে তাকালো। আরমান, চলো না, আজ আমরা ওই ফুচকার দোকানে যাই। অনেক দিন তোমার হাতের ছোঁয়ায় ফুচকা খাওয়া হয় না। আমার না খুব ইচ্ছে করছে আজ ফুচকা খেতে। এই যে তুলি আপু, এটা কে? আপনি কি চিনতে পারছেন আমাকে? আমি ঈশান। কাল পর্যন্ত তো আমার জন্য জীবন দিচ্ছিলেন, আর আজ এই অচেনা ছেলের সাথে পার্কে বসে বাদাম চিবুচ্ছেন। আপনার লজ্জা করে না? তুলি এবার ধীর স্থিরভাবে ঈশানের দিকে তাকালো। তার চোখে কোনো কান্না নেই, বরং এক ধরনের তাচ্ছিল্য ফুটে উঠল। আরমান তখন বাইকের চাবিটা হাতে ঘুরিয়ে ঈশানের দিকে একটা তাচ্ছিলের হাসি দিল। ঈশানের মনে হলো সে এই মুহূর্তে আরমানকে একটা চড় মারবে। হো ঈশান, তুমি এখানে? কেমন আছো? আরমান আমার বেস্ট ফ্রেন্ড, অনেকদিন পর বিদেশ থেকে এলো তো, তাই ভাবলাম একটু সময় কাটাই। আর লজ্জা কিসের? আমি তো কারো পারমিশন নিয়ে চলি না। তুমিই তো বলেছিলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই না? তবে এখন আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? সম্পর্ক নেই বলে কি আপনি যা খুশি তাই করবেন? এই ছেলের সাথে এত মাখামাখি করার কি আছে? আমি থাকতে আপনি অন্য কারোর সাথে ফুচকা খাবেন, এটা আমি সহ্য করব না। আপনি এখনই বাড়িতে যান। ঈশান যখন হুকুমের সুরে কথাগুলো বলছিল, তখন আরমান বাইক স্টার্ট দিল। তুলি এক পলকের জন্য ঈশানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সে হাসিটা ছিল একদম বিজয়ী কোনো যোদ্ধার মতো। তুলি ঈশানকে পাত্তাই দিল না এবং আরমানের বাইকে উঠে বসলো। বাইকটা যখন ধুলো উড়িয়ে চলে গেল, ঈশান সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। যে অবহেলা সে এতদিন তুলিকে দিয়েছে, আজ সে অবহেলা তাকে সুদে আসলে ফেরত দিচ্ছে তুলি। এই ছেলেটা কে রে? কোত্থেকে এলো? এই আকাশ থেকে পড়া আরমান? আমি ওকে দেখে নেব। তুলি আমার, শুধু আমার। ও কিভাবে অন্য কারো বাইকে ওঠে, আমি এটা কিছুতেই হতে দেব না। ঈশানের সারা রাত ঘুম হলো না। তার মাথায় শুধু তুলি আর আরমানের হাসিমুখ ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারল তুলি তাকে অ্যাভয়েড করা শুরু করেছে। যে মেয়েটা কাল পর্যন্ত তার পেছনে ঘুরঘুর করত, যে মেয়েটা আজ তাকে চেনে না এমন ভান করছে। ঈশানের ইগোতে প্রচণ্ড আঘাত লেগেছে, কিন্তু তার চেয়েও বেশি লেগেছে তার ভালোবাসায়। সে অনুভব করলো যে সে তুলিকে হারানোর ভয়ে এখন সত্যি পাগল হয়ে যাচ্ছে। তুলির এই নতুন রূপ ঈশানকে একদম দিশেহারা করে দিল। সে এখন অস্থির হয়ে ভাবছে কিভাবে তুলিকে আবার নিজের করে পাওয়া যায়। সকাল 10টা বাজার আগেই ঈশান ছটফট করতে করতে গলির মোড়ে এসে দাঁড়িয়েছে। গত রাতের ঘুম তার হারাম হয়ে গেছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে তুলির আর আরমানের নামের ওই ছেলেটার হাসি মুখ। ঈশান রাস্তার একপাশে লুকিয়ে থেকে নখ কামড়াচ্ছে আর ভাবছে আজ যদি ওই ছেলেটা আসে তবে সে আর নিজেকে সামলাতে পারবে না। ঠিক 10টার সময় নীল রঙের একটা দামি স্পোর্টস বাইক গো গো শব্দ করে গলির ভেতরে ঢুকলো। আরমান হেলমেট পরে হিরোর মতো বাইক থামালো। কিছুক্ষণ পরে তুলি বাড়ি থেকে বেরিয়ে এলো। পরনে বাসন্তী রঙের সালোয়ার কামিজ, কানে বড় ঝুমকো আর হাতে একগুচ্ছ কাছে চুড়ি। তুলিকে দেখে ঈশানের বুকের ভেতর যেন কেউ এক বালতি গরম তেল ঢেলে দিল। ওহো তুলি, তোমাকে তো আজ পুরো পরীর মতো লাগছে। বাসন্তী রঙে তোমাকে যে এত মানায় সেটা আগে জানলে তো রোজ এই রঙের শাড়ি বা কামিজ পরতে বলতাম। রেডি তো মুভি দেখার জন্য? একদম রেডি আরমান, তোমার বাইকটা তো দারুণ। চলো, দেরি হয়ে যাচ্ছে। মুভি শুরু হওয়ার আগে পপকর্ন তো কিনতে হবে, তাই না? অবশ্যই। আজ আমরা সারাটা দিন একসাথে কাটাবো, মুভি দেখবো, তারপর লাঞ্চ করব, এরপর বিকেলে একটু লং ড্রাইভে যাব। কোনো ডিস্টারবেন্স নেই আজ আমাদের মাঝে। তুলি যখন আরমানের বাইকের পেছনে বসতে যাচ্ছিল, ঠিক তখনই ঈশান আর আড়ালে থাকতে পারল না। সে ঝড়ে বেগে দৌড়ে এসে বাইকের হ্যান্ডেলটা খপ করে চেপে ধরল আর চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। কপাল দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে। ঈশানকে দেখে আরমান আর তুলি দুজনেই অবাক হওয়ার ভান করল। এই যে মিস্টার, আপনি কোথায় যাচ্ছেন একে নিয়ে? আপনি কি জানেন আপনি কার সাথে ঘুরছেন? হাত ছাড়ুন বাইকের হ্যান্ডেল থেকে, বলছি না। মানে আপনি বাইক থামান। ভাই আপনি কে? চলুন তো বাইকের সামনে, এভাবে লাফ দিলেন কেন?
জানের মায়া নেই নাকি আপনার? হাত সরান হ্যান্ডেল থেকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জানের মায়া আমার নেই, কিন্তু আপনার জান আমি কবজ করে নেব যদি আর এক কদম আগান। তুলি, তুমি এই উটকো ছেলের সাথে কোথায় যাচ্ছ? আমি থাকতে তুমি অন্য কারো বাইকে উঠবে? তোমার সাহস তো কম না। আরমান, এই ছেলেটার দিকে তাকাও তো একবার। আমাদের বাসার ভাড়াটিয়া, মাথাটা বোধহয় একটু রোদে গরম হয়ে গেছে। ঈশান, তুমি এইভাবে পাগলামি করছো কেন? আমাদের যেতে দাও। আরমান আমার ছোটবেলার বন্ধু, আমরা সিনেমা দেখতে যাচ্ছি, তোমার তাতে কি? আমার তাতে কি মানে? তুমি কি ভুলে গেলে আমি তোমার কে? আমি ভাড়াটিয়া হতে পারি, কিন্তু তোমার উপর আমার অধিকার আছে। আমি বেঁচে থাকতে তুমি অন্য কোনো ছেলের সাথে সিনেমা হলের অন্ধকারে বসে থাকবে, এটা আমি হতে দেব না। আরমান সাহেব, আপনি এক্ষুনি একে নামিয়ে দিন। আপনি কি পাগল নাকি ভাই? অধিকার কিসের? তুলি কার সাথে যাবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আপনি জাস্ট একজন ভাড়াটিয়া, নিজের সীমার মধ্যে থাকুন। তুলি, এই ছেলেটা কি সবসময় এরকম ডিস্টার্ব করে? সীমা? সীমা তো আমি আজ আপনাকে দেখাবো। আপনি কি জানেন এই তুলি আমার কে হয়? ও আমার সিনিয়র বউ, ও আমার সব। আপনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন? নামুন বাইক থেকে, আপনার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে। ঈশান, মুখ সামলে কথা বলো। সিনিয়র বউ মানে কি? আমি তোমার কোনো দিন বউ ছিলাম না, আর হবও না। তুমি তো আমাকে রিজেক্ট করেছো, আমাকে এড়িয়ে চলেছো। এখন আরমান এসেছে বলে তোমার জ্বলে যাচ্ছে কেন? আরমান, তুমি বাইক স্টার্ট দাও তো। এই পাগলটার কথা শোনার আমাদের দরকার নেই। ঠিক বলেছো তুলি, চলুন যাই। ভাই আপনি রাস্তা ছাড়ুন, মিছিমিছি সিন ক্রিয়েট করে লাভ নেই। আপনার মতো কত ভাড়াটিয়া আসে আর যায়, তুলি তো সবার সাথে ঘুরবে না, তাই না? তুমি কি বললে? আমি ভাড়াটিয়া হিসেবে আসি আর যাই? তুলি, তুমিও কি তাই মনে করো? তুমি সত্যি এই ফাজিল ছেলেটার সাথে যাবে? আমি বলছি, তুমি যদি আজ ওর সাথে যাও তবে আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি সত্যি বলছি তুলি। গেলে যাও, তাতে আমার কি? তুমি থাকলেও যা, না থাকলেও তা। আরমান চলো, আমাদের শো শুরু হয়ে যাবে। আরমান বাইকটা স্টার্ট দিয়ে ধপ করে স্টার্ট নিল। তুলি খুব আয়েশ করে আরমানের কাঁধে হাত রেখে বসলো। ঈশান বাইকের পেছন পেছন কয়েক কদম দৌড়ালো, কিন্তু ধরতে পারলো না। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাগে আর দুঃখে চিৎকার করতে লাগলো। রাস্তার মানুষজন তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। ঈশানের এক বন্ধু পাশ থেকে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। কিরে ঈশান, এভাবে ভেঙে পড়লে চলে? মেয়েটা তো তোকে আজ একদমই পাত্তা দিল না, আর ওই ছেলেটা তো বেশ হিরো হিরো টাইপ। মনে হয় তুলি আপু এবার আসলেই ওর প্রেমে পড়ে গেছে। তুই চুপ করবি? হিরো না ছাই, ওই আরমানকে আমি দেখে নেব। ও জানে না আমি কে। তুলি আমার, ও অন্য কারো হতে পারে না। আমি কাল ওকে অবহেলা করেছি বলে ও আজ আমাকে এই শাস্তি দিচ্ছে। আমি মানলাম আমি ভুল করেছি, আমি গাধা, আমি বলদ, কিন্তু ও কিভাবে অন্য একটা ছেলের হাত ধরে ঘুরছে? আরে ভাই, তুই তো নিজেই ওকে তাড়িয়েছিলি। এখন ও যদি অন্য কারোর সাথে সুখে থাকে তবে তো জলে কেন? যা মেশে গিয়ে ঘুমা। তুলি আপু তো এখন এসি সিনেমা হল পপকর্ন খাচ্ছে। সিনেমা হল, এসি, পপকর্ন? আমি এখানে রোদে পড়ছি, আর ও ওখানে ওই আরমানের সাথে সিনেমা দেখছে। আমি এটা হতে দেব না। আমি সিনেমা হলের সামনে গিয়ে বসে থাকবো, বেরোলেই আমি ওই আরমানের বাইকের চাকা ফুটো করে দেব। ঈশান সেদিন সারাটা দিন পাগলের মতো শহরের এ মাথা ও মাথা ঘুরল। তার মাথায় শুধু তুলি আর আরমানের হাসি মুখ ঘুরপাক খাচ্ছিল। সে বারবার নিজেকে গালি দিচ্ছিল কেন সে আগে তুলিকে দাম দেয়নি। বিকেলের দিকে সে আবার তুলিদের বাসার সামনে এসে ওত পেতে রইল। দেখলো আরমান তুলিকে নামিয়ে দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আরমান তুলির গালটা আলতো করে ছুঁয়ে দিয়ে কি যেন বলল, আর তুলিও খিলখিল করে হেসে উঠল। এই দৃশ্য দেখে ঈশানের মনে হলো তার হৃৎপিণ্ডে কেউ জ্যান্ত আগুন ধরিয়ে দিয়েছে। ওরে শয়তান, আমার সিনিয়র বউয়ের গায়ে হাত দিস? তোর হাত আমি আজই ভেঙে দেব। তুলি, তুমি ঘরে ঢোকো, তারপর আজ রাতে আমি তোমার ঘরে আসছি। অনেক হিসাব বাকি আছে আমাদের। তুমি আমার হিংসে দেখতে চেয়েছো না? আজ দেখাবো হিংসে কাকে বলে।
রাত তখন 12:30, সারা পাড়া নিঝুম হয়ে গেছে। তুলি তার ঘরের জানালার পাশে বসে আছে, কিন্তু তার মনটা ছটফট করছে। আজ সারাদিন আরমানের সাথে নাটক করে ঈশানকে যে হিংসে সে দেখিয়েছে, তাতে ঈশান নির্ঘাত পাগল হয়ে গেছে। তুলি ভাবছিল ঈশান কি আসবে নাকি অভিমান করে দূরেই থাকবে। ঠিক তখনই জানালা গ্রিলে হালকা খটখট শব্দ হলো। তুলি চমকে উঠে দেখলো ঈশান পাইপ বেয়ে কার্নিশ ধরে তার জানালার কার্নিশে এসে দাঁড়িয়েছে। তুলি দ্রুত জানালা খুলে দিতেই ঈশান একলাপে ঘরের ভেতর ঢুকে পড়লো। তার পরনে সেই ভেজা টি শার্ট, চুলগুলো উস্কো খুস্কো আর চোখ দুটো আগুনের মতো লাল। ঈশান, তুমি পাগল হয়ে গেছো? এই মাঝরাতে কার্নিশ বেয়ে কেন এসেছো? যদি পড়ে যেতে আর মা বাবা টের পেলে কি হতো ভেবে দেখেছো? মরলে মরে যেতাম, তাতে তোমার কি? তুমি তো এখন আরমানকে নিয়ে সিনেমা দেখায় ব্যস্ত। তোমার ঘরে আসার পারমিশন কি আর আমার আছে, সিনিয়র বউ? আমি তো জাস্ট একজন ভাড়াটিয়া ছেলে, তাই না? হ্যাঁ, তুমি তো ভাড়াটিয়াই, আর আমি তো কার সাথে ঘুরবো না ঘুরবো সেটা আমার ব্যাপার। তুমি কেন এসেছো আমার ঘরে? যাও তোমার মেসে গিয়ে ঘুমাও। আবার কাল আমার আরমানের সাথে ডেট আছে। ডেট? আবার ডেট? ওই আরমানের হাত যদি আমি আজ না ভেঙেছি, তুমি ওর বাইকে কেন বসেছিলে তুলি? কেন ওর কাঁধে হাত রেখেছিলে? আমার বুকটা যে ফেটে যাচ্ছিল, সেটা কি একবারও তোমার মনে হয়নি? কেন মনে হবে? তুমি যখন আমাকে এড়িয়ে চলেছিলে, বন্ধুদের সামনে আমাকে অপমান করেছিলে, তখন আমার বুকটা ফাটেনি? তুমিই তো বলেছিলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন কেন হিংসা হচ্ছে? হ্যাঁ, হিংসে হচ্ছে, অনেক বেশি হিংসা হচ্ছে। আমি সহ্য করতে পারছি না অন্য কেউ তোমাকে ওভাবে দেখবে বা তোমার হাত ধরবে। আমি গাধা, আমি ভুল করেছি, আমি তোমাকে অবহেলা করেছি, সব মানলাম। কিন্তু তার মানে এই না যে তুমি অন্য কাউকে আমার জায়গায় বসাবে। তুলি, তুমি শুধু আমার, বুঝেছো? শুধু আমার। তোমার? তুমি কি আমাকে কিনে নিয়েছো? ভালোবাসা বিশ্বাসে চলে ঈশান, যা তোমার ছিল না। আরমান আমাকে অনেক সম্মান দেয়, ও আমাকে বোঝে। তোমার মতো আমাকে রাস্তায় ফেলে চলে যায় না। আরমান? আবার আরমান? এই নামটা আর একবার মুখে নিলে আমি আজ নিজেকে শেষ করে দেব। শোনো সিনিয়র বউ, তোমার ওই আরমানকে বলো যেন আমার ত্রিসীমানায় না আসে। আর তুমি আজ আমার সব প্রশ্নের উত্তর দিয়ে তবেই ঘুমাতে যাবে। কেন আজ ওভাবে সাজলে? ওই লাল শাড়িটা কি আমার জন্য ছিল না? শাড়িটা যার জন্য খুশি তার জন্য, তোমার তাতে কি? তুমি তো আমাকে দেখতেই চাও না। এখন কেন চোরের মতো জানলা দিয়ে ঢুকেছো? সাহস থাকলে তো সদর দরজা দিয়েই আসতে। সাহস আমার অনেক আছে, কিন্তু তোমার ওই অভিমানের পাহাড় ভাঙার জন্য আমাকে চোর হতে হলেও আমি রাজি। তুলি, তুমি কি সত্যি ওই আরমানকে ভালোবাসো? সত্যি করে বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো। ঈশান হঠাৎ করে তুলি দুকাত ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। তুলির নিঃশ্বাস আটকে আসছিল। ঈশানের গায়ে সেই চেনা ঘ্রাণ তুলিকে মাতাল করে দিচ্ছিল। তুলি মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঈশান তার থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে আনলো। দুজনের নিঃশ্বাস এখন একে অপরের গায়ে লাগছে। ছেড়ে দাও ঈশান, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি কি করছো এসব? আমি চিৎকার করব কিন্তু। চিৎকার করো, সবাইকে ডেকে বলো যে তোমার ভাড়াটিয়া ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। বলো যে এই ছেলেটা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। তুলি, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার এই নাটক দেখে। তুমি আরমানকে ভালোবাসো না আমি জানি, তুমি শুধু আমাকে কষ্ট দিতে এসব করছো, তাই না? তোমাকে কষ্ট দেওয়া সহজ নয় ঈশান, তুমি তো পাথরের মতো শক্ত। আমি কত কেঁদেছি তোমার জন্য। তুমি কি একবারও ফিরে তাকিয়েছিলে? আমার জ্বর হয়েছিল, তুমি কি একবারও দেখতে এসেছিলে? আসিনি, কারণ আমি নিজেকে শাস্তি দিচ্ছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল তোমাকে ওভাবে দেখতে, কিন্তু আমি চাইছিলাম তুমি বোঝো যে হিংসে জিনিসটা কতটা ভয়ঙ্কর। আজ আমি বুঝলাম। তুলি, আই এম সরি। আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করব না। প্লিজ ওই আরমানকে আর ডেকো না। সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? আমার মনের ভেতরে ক্ষত করেছো, সেটা কি সারাবে? আরমান তো আমার বেস্ট ফ্রেন্ড, ও তো আমাকে সবসময় আগলে রাখে। আগলে রাখার জন্য আমি আছি, আর কাউকে লাগবে না। শোনো সিনিয়র বউ, তোমার এই রাগ আমি আজ কিস করে কমিয়ে দেব যদি তুমি আর একবার আরমানের নাম নাও। বিশ্বাস হচ্ছে না?
ট্রাই করে দেখব? তুমি একটা আস্ত শয়তান ঈশান, একদম অসভ্যতা করবে না। যাও এখান থেকে। মা ঘরের মাঝেই আছে, মা মাঝের ঘরেই আছে। ধরা পড়লে আজ তোমার হাড়গোড় আস্ত থাকবে না। ধরা পড়লে পড়ব, আঙ্কেলকে গিয়ে বলবো যে আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচব না। দেখি আঙ্কেল কি করেন। কিন্তু আগে বলো, তুমি আমার কি না? বলো তুলি, তুমি শুধু আমার সিনিয়র বউ। তুলি এবার আর নিজেকে সামলাতে পারল না। সে ঈশানের বুকের উপর মাথা রাখলো। ঈশান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা আর রোমান্টিকতা ছড়িয়ে পড়ল। জানালা দিয়ে আসা হালকা হাওয়া তুলির চুলগুলো ঈশানের মুখে উড়িয়ে দিচ্ছিল। ঈশান তুলির চুলে মুখ ডুবিয়ে দীর্ঘশ্বাস ফেল। তুমি আসলে একটা পাগল ঈশান। আমাকে আর কোনোদিন এভাবে ছেড়ে যেও না। আমার খুব ভয় লাগে তোমাকে ছাড়া। আর আরমানের সাথে যা করেছি সেটা শুধু তোমাকে জ্বালানোর জন্য ছিল। ও আমার বন্ধুর মতো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। জানি তো, সিনিয়র বউ কি আর এত সহজে অন্য কারো হয়? তবে নাটকটা কিন্তু বেশ ভালোই করেছ। আমার বুকটা যে পুড়ছিল সেটার বিচার কিন্তু আমি পরে নেব। এখন বলো, একটা ছোট্ট পাওনা কি পেতে পারি? কি পাও না? আবার শুরু করেছো? একদম না, যাও বলছি। কেন? কাল তো আরমানের সাথে ফুচকা খাচ্ছিলে, আজ আমাকে একটা মিষ্টি করে জড়িয়ে ধরলে কি খুব ক্ষতি হবে? আমি কিন্তু জানালা দিয়ে লাফ দেব না হলে। তুলি মুচকি হাসলো এবং ঈশানকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের সব মান অভিমান যেন এক নিমিষেই ধুয়ে মুছে গেল। ঈশান তুলির কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে আলতো করে তার কানে কানে বলল, ভালোবাসি সিনিয়র বউ, অনেক বেশি ভালোবাসি। তুলি শুধু লজ্জায় ঈশানের বুকে মুখ লুকালো। কাল রাতে সেই জানালা দিয়ে আসার রোমান্টিক অভিযানের পর তুলির মুখে আজ সকাল থেকে এক চিলতে হাসি লেগে আছে। সে রান্নাঘরে কাজ করছে আর গুনগুন করে গান গাইছে। ঈশান আজ সকালে ম্যাচ থেকে তার ব্যাগপত্র নিয়ে আবার তুলিদের বাসায় হাজির হয়েছে। তুলির বাবা তো মহাখুশি যে তার প্রিয় ভাইটিয়া ফিরে এসেছে। ঈশান তার রুমে মালপত্র রেখে সরাসরি রান্নাঘরের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে সেই পুরনো শয়তানি হাসি। ওহো, সিনিয়র বউ দেখি আজ গায়িকা হয়ে গেছেন। তা সকাল সকাল কোন বিরহী গান গাওয়া হচ্ছে? আরমানের বিরহে নাকি আমার প্রত্যাবর্তনের খুশিতে? আবার শুরু করেছো? তুমি কি কোনোদিন ভালো হবে না ঈশান? আর আরমানের নাম আর একবার মুখে নিলে আমি কিন্তু এই গরম খুন্তি তোমার গালে ছোঁয়া দেব, মনে থাকে যেন। ওরে বাবা, সিনিয়র বউ তো দেখি আজ পুরো আগুনের গোলা। তা খুন্তির ছ্যাঁকা দেওয়ার আগে কি এক কাপ চা পাওয়া যেতে পারে? নাকি আরমানের জন্য স্পেশাল কফি বানানোর প্র্যাকটিস চলছে? কফি তো দূরে থাক, তোমাকে আমি আজ এক ফোঁটা জলও দেব না। যাও নিজের রুমে গিয়ে পড়াশোনা করো, কালকে না তোমার পরীক্ষা। আর তুমি এখানে এসে আমার মাথা খাচ্ছ। পরীক্ষা তো জীবনের একটা পার্ট, কিন্তু তোমাকে জ্বালানো তো আমার জীবনের গোল। শোনো তুলি, কাল রাতের সেই জড়িয়ে ধরার শোধ কিন্তু এখনো তোলা হয়নি। আজ বিকেলে কিন্তু তোমাকে ছাদে আসতে হবে। কখনো আমি কোনো ছাদে ফাদে যাব না। মা কিন্তু সন্দেহ করছে আমাদের। আর তুমি এইভাবে হুটহাট রান্নাঘরে ঢুকে আমার একদম কাছে চলে আসো কেন? কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখলে দেখবে, আমি তো আর চুরি করছি না, নিজের হবু বউয়ের সাথে একটু প্রেম করছি। আরমান যদি বাইকে নিয়ে ঘুরতে পারে, তবে আমি রান্নাঘরে এসে একটু রোমান্স করতে পারবো না? এটা তো ইনজাস্টিস। ঈশান যখন তুলির কানে কাছে ফিসফিস করে কথাগুলো বলছিল তখন তুলির গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। তুলি ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঈশান তুলির ওনার এক কোণা আঙ্গুলে জড়িয়ে ধরে টান দিল। তুলি টাল সামলাতে না পেরে ঈশানের বুকের ওপরে গিয়ে পড়ল। ঈশান, তুমি দিন দিন বড্ড বেশি বেপরোয়া হয়ে উঠছো। ছাড়ো আমাকে। মা এক্ষুনি ডিম আনতে দোকানে গেছে, যে কোনো সময় চলে আসবে। আর এই ওড়না ছাড়ো বলছি। ছাড়বো না। আগে বলো আজ বিকেলে ছাদে আসবে কিনা? না বললে আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো। আন্টি আসলেও নড়বো না। তখন আন্টিকে বলবো যে আপনার মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে, তাই আমি যেতে পারছি না। তুমি একটা আস্ত ব্ল্যাকমেইলার। ঠিক আছে যাব, কিন্তু মাত্র 5 মিনিটের জন্য। আর কোনো অসভ্যতা করবে না সেখানে। ছাড়ো এবার। 5 মিনিট? 5 মিনিটে তো শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থাকতেই কেটে যাবে। ঠিক আছে, দেখা যাবে। এখন চট করে একটা চা বানিয়ে দাও তো সিনিয়র বউ, আদা আর এলাচ দিয়ে একদম কড়া করে।
ঈশান শীষ দিতে দিতে নিজের রুমে চলে গেল। তুলি রাগি মুখে চা বানাতে লাগলো ঠিকই, কিন্তু তার মনে একটা অদ্ভুত তৃপ্তি কাজ করছিল। বিকেলে তুলি খুব সাবধানে ছাদের চাবি নিয়ে উপরে গেল। ছাদটা তখন বিকেলের রোদে সোনালি হয়ে আছে। ঈশান আগে থেকে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তুলিকে দেখে সে মুচকি হাসলো। আসো সিনিয়র বউ। আমি ভাবলাম তুমি বুঝি আরমানের সাথে আবার কোনো মুভি দেখতে চলে গেলে। তার নীল শাড়িটা পরলে না কেন আজ? নীল রঙে তোমাকে যা লাগে না। নীল শাড়ি কি তোমার সম্পত্তি? যখন খুশি পরবো। আর আরমানের কথা বারবার কেন তোলো? ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ও জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। ও তো আমাকে হেল্প করছিল তোমার জেদ ভাঙাতে। জানি তো, আরমান ভাই আসলে খুব ভালো লোক। তাকে আমি কাল ফোন করে থ্যাঙ্কস জানিয়েছি। বলেছি যে ভাই আপনি না থাকলে তো আমি আমার সিনিয়র বউয়ের আসল রূপটা দেখতেই পেতাম না। আরমানকে ফোন করেছো? ও মাই গড, কি বললো? ও নিশ্চয়ই তোমাকে নিয়ে হাসাহাসি করেছে। হাসবে কেন? ও বলল যে ঈশান, তুলিকে একটু চোখে চোখে রাখিস, মেয়েটা বড্ড জেদি। আর হ্যাঁ, ও আমাদের বিয়েতে দামি গিফট দেবে বলেছে। এখন বলো, বিয়ের পর আমরা কোথায় হানিমুনে যাব? সিকিম নাকি মালদ্বীপ? বিয়ের পর মানে? আমি কি বলেছি আমি তোমাকে বিয়ে করব? আমি তো শুধু বলেছি তোমাকে ভালোবাসি। বিয়ের অনেক দেরি আছে বাপু। আগে পড়াশোনা শেষ করো, চাকরি করো। ছোট ছেলের সাথে আমি ঘর বাঁধবো না। আবার ছোট ছেলে? আমি তোমার থেকে মাত্র 2 মাসের ছোট তুলি। আর 2 মাসের জন্য কি আমি সারা জীবন তোমার জুনিয়র হয়ে থাকবো? শোনো, আমি আজ রাতে আঙ্কেলকে গিয়ে বলবো যে আমি আপনার মেয়েকে পছন্দ করি। দেখি আঙ্কেল কি বলেন। একদম না, খবরদার এই কাজ করবে না। বাবা হার্ট অ্যাটাক করবে। আমরা আগে নিজেদের ক্যারিয়ার গড়ি, তারপরে দেখা যাবে। এখন এসব পাগলামি ছাড়ো। ক্যারিয়ার তো গড়বই, কিন্তু ক্যারিয়ারের মাঝখানে একটু প্রেম না থাকলে চলে? শোনো সিনিয়র বউ, আমি কিন্তু তোমার জন্য একটা গিফট এনেছি, কাল রাতের সেই ঝগড়ার ক্ষতিপূরণ হিসেবে। ঈশান তার পকেট থেকে একটা ছোট্ট রূপোর আংটি বের করলো। আংটিটা খুব সাধারণ হলো, দেখতে অনেক সুন্দর ছিল। তুলি অবাক হয়ে আংটিটার দিকে তাকিয়ে রইল। ঈশান খুব আলতো করে তুলির অনামিকায় আংটিটা পরিয়ে দিল। এটা আমার পক্ষ থেকে ছোট একটা এঙ্গেজমেন্ট। এখন তুমি অফিসিয়ালি আমার সিনিয়র বউ। আরমান বা অন্য কেউ যদি তোমার দিকে তাকায় তবে এই আংটিটা দেখিয়ে দিও, বুঝেছো? তুমি আসলে একটা অদ্ভুত পাগল ঈশান। এই আংটির দাম আমার কাছে হীরের চেয়েও বেশি। আমি এটা কোনোদিন খুলবো না। খুললে তোমার খবর আছে। চলো এখন নিচে যাই। আন্টি নিশ্চয়ই নাস্তা বানিয়ে আমাদের খুঁজছে। আর শোনো, কাল সকালে কিন্তু আমার সাথে কলেজে যাবে। কোনো না শুনতে চাই না। তুলি ঈশানের কাঁধে মাথা রাখলো। বিকেলের পড়ন্ত আলোয় তাদের দুজনের ছায়াটা ছাদের মেঝেতে এক হয়ে মিশে গেল। তাদের এই টকঝাল মিষ্টি ভালোবাসা যেন দিন দিন আরও গভীর হচ্ছে। যে ঝগড়া দিয়ে শুরু হয়েছিল আজ তা এক সুন্দর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। দিনগুলো যেন রূপকথার মতো কাটছিল। ঈশান আর তুলি সেই চিরচেনা খুনসুটি এখন এক গভীর এবং নিবিড় ভালোবাসায় রূপ নিয়েছে। এখন আর ঈশানকে লুকিয়ে জানালে দিয়ে আসতে হয় না। সে সারাদিন কোনো না কোনো অচিরাই তুলিদের বাসার ঘরে বসে থাকে, কখনো পড়ার নাম করে, কখনো বা তুলির মায়ের হাতের রান্নার প্রশংসা করে। তুলি এখন আর আগের মতো রাগ করে না, বরং ঈশান সামনে না থাকলে তার মনটা ছটফট করে। কিন্তু সুখবোধই খুব বেশি দিন কপালে সইল না। এক মেঘলা দুপুরে ঈশানের বাবা অফিস থেকে ফিরে খুব গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসলেন। তুলির বাবা তখন সেখানে উপস্থিত ছিলেন। তুলি রান্নাঘর থেকে তাদের জন্য চা নিয়ে আসছিল। ঠিক তখনই ঈশানের বাবার কণ্ঠস্বর তার কানে এলো। ভাই সাহেব, একটা জরুরি কথা ছিল। আসলে আমার চাকরির বদলির অর্ডার চলে এসেছে। আগামী মাসেই আমাকে অন্য শহরে গিয়ে জয়েন করতে হবে। হাতে সময় খুব কম, তাই ভাবছি এই মাসের শেষে আমরা বাসাটা ছেড়ে দিব। কি বলেন ভাই সাহেব, হুট করে এত দূরের শহরে বদলি? আপনি চলে গেলে তো আমাদের এই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। ঈশানকেও তো আমরা নিজের ছেলের মতোই দেখি। ওকে নিয়ে যাবেন নাকি? ওর পড়াশোনা আছে এখানে। হ্যাঁ ভাই সাহেব, ওকেও নিয়ে যেতে হবে। ওরা তো ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আর ওখানে ভালো কলেজ আছে, বাকি পড়াশোনাটা ওখানেই শেষ করবে। এই 1 সপ্তাহ পরেই আমাদের মালপত্র সব প্যাকিং করতে হবে।
ঈশানের বাবার কথাগুলো তুলির কানে ঢোকা মাত্রই তার হাতে চায়ের কাপটা থরথর করে কাঁপতে লাগলো। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে ঈশান চলে যাবে। এই ঘর, এই গলি, এই ছাদ, যেখানে তাদের এত স্মৃতি, সেসব ছেড়ে ঈশান দূরে চলে যাবে। তুলি কোনো মতে চায়ের ট্রেটা টেবিলে রেখে নিজের ঘরে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল। তার বুক ফেটে কান্না আসছিল। ঠিক তখনই ঈশান খুব ধীর পায়। তুলি ঘরের সামনে এসে দাঁড়ালো। সে দরজায় টোকা দিল। তুলি প্রথমে কোনো সাড়া দিচ্ছিল না। শেষে ঈশান খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো। সিনিয়র বউ, দরজাটা খোলো। আমি জানি তুমি সব শুনে ফেলেছ। আমার নিজেরও বুকটা ফেটে যাচ্ছে। আমি ভাবতেও পারিনি এভাবে হুট করে আমাদের চলে যেতে হবে। একবার অন্তত দরজাটা খোলো তুলি। তুলি চোখের জল মুছতে মুছতে দরজাটা খুলো এবং ভেজা চোখে ঈশানের দিকে তাকালো। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে এক মুহূর্তে সব হারিয়ে ফেলেছে। সে কাঁপা কাঁপা গলায় ঈশানকে জিজ্ঞেস করলো, তুমি চলে যাবে ঈশান? সত্যি চলে যাবে? আমাকে যে বড় বড় কথা দিয়েছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, সেগুলো কি সব মিথ্যে ছিল? তুমি যেতে পারো, কিন্তু আমাকে কেন সাথে নিয়ে যাচ্ছ না? আমি কি নিজে থেকে যেতে চাই তুলি? আমার মন তো এই বাড়িতেই পড়ে থাকবে, কিন্তু আব্বুর কথা তো আমি ফেলতে পারি না। আম্মুও খুব অসুস্থ থাকে মাঝে মধ্যে। তুমি কি ভাবছো আমি খুব সুখে থাকবো সেখানে? আমার প্রতিটা মুহূর্ত কাটবে তোমার কথা ভেবে। তোমার তো ওখানে গিয়ে নতুন বন্ধু হবে, নতুন জীবন হবে, কিন্তু আমার কি হবে? আমি কার সাথে ঝগড়া করব? কার জন্য বিকেলবেলা ছাদে গিয়ে অপেক্ষা করব? এই যে আংটিটা আমাকে পরিয়ে দিলে, এটা কি শুধুই স্মৃতি হিসেবে রাখার জন্য? ঈশান, তুমি গেলে আমি মরে যাব। তুলি আর নিজেকে সামলাতে পারল না। সে ঈশানের বুকে মুখ গুজে হামা করে কাঁদতে লাগলো। ঈশান তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশানের নিজের চোখের কোনো তখন চিকচিক করছিল। যে ছেলেটা সবসময় হাসাহাসি আর দুষ্টামি করত, আজ তার গলায় এক গভীর বিষাদ। সে তুলির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু নিজের ভেতরেই হাহাকার চলছিল। কাঁদে না তুলি, আমি তো চিরতরে হারিয়ে যাচ্ছি না। এখন তো ভিডিও কলের যুগ। আমি রোজ তোমাকে কল করব, আর ছুটি পেলেই আমি এই শহরে ছুটে আসব শুধু তোমার মুখটা একবার দেখার জন্য। আমাদের ভালোবাসা কি এতই দুর্বল যে একটা দূরত্ব সব শেষ করে দেবে? দূরত্ব অনেক কিছু বদলে দেয় ঈশান। তুমি যখন পাশে থাকো না, আমার দম বন্ধ হয়ে আসে। আর এখন তুমি মাইলের পর মাইল দূরে থাকবে। আমার ভয় হচ্ছে ঈশান, বড্ড ভয় হচ্ছে। তোমাকে ছাড়া এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। তোমাকে ছাড়া আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকতে পারবো না। বাবা মা এখন তোমার কথা বলবে, আমি কিভাবে সামলাবো নিজেকে? সামলাতে হবে সিনিয়র বউ। তুমি না সিনিয়র, তোমাকে তো আরও শক্ত হতে হবে। শোনো, আমি আজ রাতেই আব্বুর সাথে কথা বলবো যাতে আমাকে অন্তত ফাইনাল পরীক্ষা পর্যন্ত এখানে থাকার অনুমতি দেয়। কোনো ম্যাচে গিয়ে থাকলেও তো তোমার কাছাকাছি থাকতে পারবো। সত্যি বলছো? তুমি কি আঙ্কেলের সাথে কথা বলবে? যদি উনি রাজি না হন, ঈশান তুমি প্লিজ থেকে যাও। আমি তোমার পায়ে ধরছি, তুমি এভাবে আমাকে ফেলে যেও না। ঈশান তুলির মুখটা নিজের হাতের মুঠোয় নিল। তুলির আতঙ্কিত চোখ দুটো দেখে ঈশানের কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে জানতো তার বাবার সিদ্ধান্ত পরিবর্তন করা খুব কঠিন হবে, কিন্তু তুলির এই কান্না সে সহ্য করতে পারছে না। তাদের সাজানো গোছানো পৃথিবীটা যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আমি চেষ্টা করব তুলি, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আর যদি যেতেই হয়, তবে মনে রেখো এই দূরত্ব আমাদের বিচ্ছেদ নয়, বরং আমাদের ভালোবাসার এক পরীক্ষা। তুমি কি আমার উপর বিশ্বাস রাখবে না? বলো তুলি, বিশ্বাস রাখবে তো? তুলি কোনো উত্তর দিতে পারল না। সে শুধু ঈশানের হাতটা আরও শক্ত করে চেপে ধরল। জানালা দিয়ে আসা হিমেল হাওয়া তাদের দুজনের দীর্ঘশ্বাসকে যেন আরও ভারী করে তুলছিল। বাইরের আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম হয়েছে, আর তুলির মনের ভেতরে তখন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। বিচ্ছেদের এই বিষাদ যেন তাদের ভালোবাসাকে আরও বেশি করুণ আর গভীর করে তুলল। বদলি খবর পাওয়ার পর থেকে ঈশানের ঘরটা যেন এক বিষণ্ণ শ্মশানে পরিণত হয়েছিল, কিন্তু ঈশান মোটেও ভেঙে পড়ার ছেলে নয়। সে সারাত ভেবে একটা শক্ত সিদ্ধান্ত নিল। সকালে যখন তার বাবা মা ব্যাগ গোছানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঈশান ড্রয়িং রুমে এসে শক্ত হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যা দেখে তার বাবা মা দুজনেই থমকে গেলেন। আব্বু আম্মু, আমি তোমাদের সাথে যাচ্ছি না। আমি এই শহর ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কারণ আমি তুলিকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তুলিকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করতে চাই। একই কথা বলছো ঈশান? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
তুলি তো এই বাড়ির মালিকের মেয়ে, আর ও তোমার চেয়ে বয়সও বড়। তুমি পড়াশোনা রেখে এসব কি আবল তাবল বকছো? বাবা ঈশান, আমরা কি কখনো এমনটা ভেবেছি সমাজ কি বলবে? মানুষ হাসাহাসি করবে যে ভাড়াটিয়া হয়ে এসে বাড়িওয়ালার মেয়ের সাথে প্রেম করেছো। এইসব পাগলামি ছাড়ো বাবা, আমাদের সাথে চলো। সমাজ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি তুলি আমার জন্য কতটা কেঁদেছে। ওর চোখের জলের দাম আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। তোমরা যদি আমাকে এখানে রেখে যাও তবেই ভালো, আর না হলে আমি একাই এখানে থেকে যাব। আমি তুলিকে ছাড়া কোথাও এক কদমও নড়ব না। ঈশানের এই জেদের কাছে তার বাবা মা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলেন। তারা জানতেন ঈশান একবার যা ধরে তা করেই ছাড়ে। কিছুক্ষণ পর তারা সিদ্ধান্ত নিলেন তুলির বাবা মায়ের সাথে তারা সরাসরি কথা বলবেন। তারা সবাই মিলে তুলিদের ঘরে গেলেন। তুলির বাবা মা তাদের ওভাবে আসতে দেখে বেশ অবাক হলেন। ঈশানের বাবা কোনো ভূমিকা না করে সরাসরি মূল কথায় চলে এলেন। ভাই সাহেব, অনেক সংকোচ নিয়ে একটা কথা বলতে এসেছি। আমার ছেলে ঈশান আর আপনার মেয়ে তুলি একে অপরকে পছন্দ করে। আমরা চাই ওদের এই সম্পর্কটাকে একটা সুন্দর রূপ দিতে। আমরা আপনার মেয়ের জন্য ঈশানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ছি ছি ভাই সাহেব, এ কি বললেন? তুলি তো ঈশানের চেয়ে বড়। সমাজ, আত্মীয় স্বজন সবাই তো আমাদের ছি ছি করবে। এলাকাবাসী বলবে বাড়িওয়ালার মেয়ে সিনিয়র হয়েও ভাড়াটিয়া ছেলের সাথে প্রেম করছে। এটা কি সম্ভব? ভাই সাহেব, বয়সটা তো শুধু সংখ্যা একটা। আমাদের ছেলে আপনার মেয়েকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে, আর আপনার মেয়েও তো ঈশানকে ছাড়া থাকতেই পারছে না। আমরা বাবা মা হয়ে যদি ওদের সুখ না দেখি তবে সমাজ আমাদের কী দেবে? আমরা তো আপনাদের অনেক দিন ধরেই চিনি, আপনারা অনেক ভালো মানুষ। আমাদের এই প্রস্তাবটা একবার ভেবে দেখুন। তুলির মা বাবা অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তারা জানতেন ঈশান ছেলে হিসেবে কতটা ভালো। শেষ পর্যন্ত ঈশানের বাবা মায়ের বোঝানোর পর তারা রাজি হলেন, কিন্তু সবাই মিলে একটা গোপন পরিকল্পনা করলেন। তারা চাইলেন তুলিকে একটা বড় সারপ্রাইজ দিতে। তুলি তখন এক ঘরে বসে কাঁদছিল। সে কিছুই জানতো না যে বাইরে কি হচ্ছে। তুলির মা খুব গম্ভীর মুখে তুলির ঘরে ঢুকলেন। তুলি, তোর কান্না থামিয়ে এবার তৈরি হ। তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে আমাদের এক আত্মীয়র ছেলের সাথে। তোর বিয়ে হবে আগামী সপ্তাহে। ঈশানটা তো চলে যাচ্ছে, তাই আমরা ভাবলাম তোর বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। এ কি বলছো মা? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? আমি তো কাউকে বিয়ে করব না। তোমরা জানো আমি ঈশানকে ভালোবাসি, তাহলে কেন আমার সাথে এমন করছো? আমি কি তোমাদের কেউ নই? বেশি কথা বলবি না তুলি, তোর বাবার সিদ্ধান্তই শেষ কথা। ঈশান তো চলে যাবেই, ওর কথা ভুলে যা। তুই কালকেই পার্লারে যাবি, আর কোনো কান্নাকাটি আমি শুনতে চাই না। ওই ছেলেটা অনেক বড় লোক এবং শিক্ষিত, তুই সুখী হবি। তুলি যেন আকাশ থেকে পড়ল। তারই মনে হচ্ছিল তার পৃথিবীটা এক নিমিষে অন্ধকার হয়ে গেছে। সে ভাবতে পারল না যে তার নিজের মা বাবা তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে। সে দৌড়ে ঈশানের ঘরের সামনে গেল, কিন্তু দেখলো ঈশানের ঘরের দরজায় তালা ঝুলছে। তুলি মেঝেতে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে বারবার ঈশানকে ফোন করছিল, কিন্তু ঈশানের ফোনটা বন্ধ দেখাচ্ছিল। ঈশান, তুমি কোথায়? তুমি কি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে? তুমি কি আমাকে এইভাবেই একা ফেলে চলে গেলে? আমি তো তোমাকে ছাড়া আর কাউকে চাইনি ঈশান। তুমি একবার আসো, আমাকে এখান থেকে নিয়ে যাও। তুলি জানতো না যে ঈশান পাশের ঘরে তার বাবা মায়ের সাথে বসে হাসাহাসি করছে। ঈশান চেয়েছিল তুলি একটু কষ্ট পাক, যাতে বিয়ের দিনে তার আনন্দটা 1000 গুণ বেড়ে যায়। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব আয়োজন খুব গোপনে হতে লাগলো। তুলিকে বলা হলো যে ছেলেটা বিদেশে থাকে, তাই বিয়ের আগে সে আসতে পারবে না। তুলি নাও খাওয়া ছেড়ে দিয়ে মূর্তির মতো ঘরের এক কোণে বসে রইল। তার চোখে শুধু জল আর মনে শুধু ঈশানের স্মৃতি। মা, তোমরা আমাকে মেরে ফেলো, তাও আমি ওই অচেনা লোকটাকে বিয়ে করতে পারবো না। আমার মনের ভেতর শুধু ঈশান আছে। তোমরা কেন বুঝছো না? ঈশান যদি আমাকে ছেড়ে গিয়ে থাকে তবে আমিও বাঁচতে চাই না মা। তুলির মা কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তুলি জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল তার স্নেহর বরেটা আজ তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে তার ভালোবাসার কোনো দাম নেই। সে ঘুণাক্ষরও টের পাচ্ছিল না যে তার জীবনের সবচেয়ে বড় খুশির দিনটা খুব কাছেই চলে এসেছে। তার ওই পাগল ভাইটা যে বর্ষে যে তার সামনে হাজির হবে, এটা তার কল্পনার বাইরে ছিল। তুলি পৃথিবীটা যেন এক নিমিষে ওলটপালট হয়ে গেছে। একদিকে ঈশানরা বাসা ছেড়ে চলে যাচ্ছে, সে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা, আর অন্যদিকে হুট করে বাবা মায়ের চাপিয়ে দেওয়া এই অচেনা বিয়ের বোঝা।
তুলি তার ঘরে কোণে গুটিসুটি মেরে বসে আছে, তার চোখে জল শুকিয়ে গালের উপর নোনা দাগ পড়ে গেছে। তাই বিশ্বাস করতে পারছে না যে তার নিজের মা বাবা তার পছন্দের কথা যেন এমন একটা নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে পারলেন। তুলির বারবার ভাবছিল ঈশান কি সব জানে, ঈশান কি একবারও চেষ্টা করবে না তাকে আটকে রাখতে। তুলি কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে ঈশানকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর ঈশান ফোনটা ধরলো ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বর ছিল একদম অচেনা। ঈশান, তুমি কি একবারও আমাদের বাসায় আসবে না? তুমি কি জানো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে? আগামী পরশুই নাকি বিয়ে। তুমি কি সত্যিই আমাকে এইভাবে অন্য কারো হাতে ছেড়ে দেবে? কিছু একটা করো ঈশান, আমি মরে যাব। ও, বিয়ে ঠিক হয়েছে, ভালো তো। অভিনন্দন তুলি আপু। আঙ্কেল নিশ্চয়ই অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনার তো বয়স হয়েছে, বিয়ে তো করতেই হতো। আমি এখন একটু প্যাকিং নিয়ে ব্যস্ত, আম্মু ডাকছে, রাখি তাহলে। ঈশানের এই অতি সাধন আর নির্লিপ্ত কথাগুলো তুলির কানে গরম সীসার মতো ঢুকলো। সে ফোনের ওপাশে পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। তার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। যে ছেলেটা কয়েকদিন আগে জানালা দিয়ে ঢুকে তাকে জড়িয়ে ধরেছিল, যে বলেছিল তাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না, সে ঈশান আজ তাকে অভিনন্দন জানিয়ে ফোন কেটে দিল। তুলি মনে হলো তার হৃৎপিণ্ডটাকেও শক্ত করে হাত দিয়ে চিপে ধরেছে। সে বিছানার উপর আশ্রে পড়ে টুকরে কেঁদে উঠল এবং চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো। মা, তুমি দেখে যাও তোমার ওই আদরের ঈশানকে। ও আমাকে অভিনন্দন জানাচ্ছে মা। ও কি মানুষ নাকি পাথর? আমি ওর জন্য সবার সাথে লড়াই করতে চেয়েছিলাম, আর ও এখন মালপত্র গোছানো নিয়ে ব্যস্ত। আমি কি ওর কাছে শুধু একটা খেলনা ছিলাম মা? তুলি মা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে দেখলেন তুলি মেঝের উপর পড়ে ডুকরে কাঁদছে। তার এই করুণ দশা দেখে যে কারোর কলিজা ফেটে যাওয়ার কথা, কিন্তু তুলির মা নিজের মনকে ইস্পাতের মতো শক্ত করে রাখলেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার বদলে আলমারি থেকে লাল রঙের একটা ভারী বেনারসি বের করলেন। তুলি ঝাপসা চোখে সেই লাল রঙের শাড়ির দিকে তাকিয়ে আরও বেশি আতঙ্কিত হয়ে উঠল। সে তার মায়ের পা জড়িয়ে ধরল। এই দেখ তুলি, তোর হবু শ্বশুরবাড়ি থেকে এই দামি শাড়ি আর গহনা পাঠিয়েছে। ছেলেপক্ষ খুব শৌখিন, তারা চেয়েছে তোকে একদম রাজকন্যার মতো সাজাতে। কাল তোর গায়ে হলুদ, তাই আজ থেকেই কান্নাকাটি বন্ধ কর। বিয়ে তো তোকে করতেই হবে, তাই মেনে নেওয়াই ভালো। আমি এই শাড়ি পরবো না মা, আমি বিষ খাবো, তাও ওই অচেনা লোকটার গলায় মালা দেবো না। তোমরা কি একবারও আমার মনের খবর নিলে না? ঈশান যদি আমাকে ছেড়ে দেয় তবে আমি একা থাকবো, কিন্তু অন্য কাউকে জীবনে আনবো না। তোমরা প্লিজ এই বিয়েটা ভেঙে দাও মা, আমি তোমার পায়ে ধরছি। তুলি তার মায়ের পায়ে মাথা ঠুকে মিনতি করতে লাগলো। তার কান্না দেখে ঘরের বাতাস পর্যন্ত ভারী হয়ে আসছিল, কিন্তু বড়দের পরিকল্পনা ছিল অন্যরকম। তুলি মা কোনো কথা না বলে নিজের পা ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং দরজা বাইরে থেকে শক্ত করে আটকে দিলেন। তুলি নিজের ঘরে বন্দী হয়ে গেল। সে জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করে ঈশানের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু পাশের ঘর থেকে ঈশানে কোনো সাড়া এলো না, বরং সেখান থেকে আসবাবপত্র নড়াচড়া করার শব্দ আর মাঝে মাঝে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছিল। কেন এমন হলো ঈশান? তুমি কি একবারও আমার জানলার নিচে এসে দাঁড়াবে না? তুমি কি সত্যিই আমাকে আর ভালোবাসো না? তোমার এই নীরবতা আমাকে জ্যান্ত মেরে ফেলছে ঈশান। আমি ঘৃণা করি তোমাকে, আমি ঘৃণা করি এই পৃথিবীকে। কাল যদি আমার গায়ে হলুদ হয় তবে সেই হলুদ হবে আমার রক্তে, আমার রক্তের রঙে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন ছোবো না ঈশান। সারাটা রাত তুলি এক ফোঁটা জল মুখে দেয়নি। সে তার ডায়েরিতে শেষবারের মতো কিছু লিখছিল আর অঝরে কাঁদছিল। তার মনে হচ্ছিল সে এক গভীর অন্ধকার গর্তে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে কেউ তাকে উদ্ধার করবে না। সকালবেলা পাড়ার মহিলারা বিয়ের গান গাইতে গাইতে হলুদের সরঞ্জাম নিয়ে বাড়িতে ঢুকলো। তুলি মনে হলো সেগুলো যেন তার কবরের আয়োজন। সে আয়নার সামনে দাঁড়িয়ে বিপন্ন মুখটা দেখলো, চোখের নিচে কালি আর ফোলা চোখ নিয়ে তাকে আর সেই সুন্দরী তুলি বলে চেনা যাচ্ছিল না। ঠিক সেই সময় তার বান্ধবী এসে ঘরে ঢুকলো। কিরে তুলি, তুই এমন মূর্তির মতো বসে আছিস কেন? নতুন জীবন শুরু করতে যাচ্ছিস? একটু হাস তো। বত্ত নাকি অনেক হ্যান্ডসাম আর দারুণ ছেলে। তোর ভাগ্য খুব ভালো রে। তোরা কেউ আমাকে বুঝবি না। যার মন ভেঙে 100 টুকরো হয়ে গেছে তার কাছে বর দেখতে কেমন তাতে কি যায় আসে? তোরা যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। আমি কোনো আনন্দ করতে চাই না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তোরা কি কেউ দেখতে পাচ্ছিস না? তুলি যখন হলুদের পিড়িতে গিয়ে বসলো তখন তার দু চোখ দিয়ে নোনা জল এর বাঁধ মানছিল না। পাড়ার সবাই ভাবলো মেয়ে হয়তো বাবা বাড়ি ছেড়ে চলে যাবে বলে মায়ের কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু কেউ জানলো না এই কান্নার পেছনের আসল হাহাকার। তুলি বারবার ভিড়ের মধ্যে সেই চেনা মুখটাকে খুঁজছিল।
সে শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিল যে হয়তো ঈশান একবার এসে এই নাটকটা থামাবে, কিন্তু ঈশানকে কোথাও দেখা গেল না। তুলির মা এসে জোর করে ওই বিবর্ণকালে কাঁচা হলুদ মাখিয়ে দিলেন। তুলির মনে হলো এই হলুদ যেন তার শরীরে বিষ ঢেলে দিয়েছে। আজ আমার গায়ে হলুদ হচ্ছে ঈশান, আর তুমি হয়তো এখন ট্রাকে মাল তুলছো। তুমি কি একবারও আমাকে শেষবারের মতো দেখতে আসবে না? আমি কি সত্যিই তোমার কাছে এতটাই পর হয়ে গেলাম? সিনিয়র বউয়ের কি আজ এই করুণ পরিণতি পাওনা ছিল ঈশান? তুলির এই নির্ভীত কান্না যেন চারিদিকে আনন্দময় পরিবেশকেও এক অদ্ভুত বিষাদে ঢেকে দিচ্ছিল। সে মূর্তির মতো বসেছিল, কিন্তু তার মনের ভেতর তখন শত শত আগ্নেয়গিরি ফুটছে। বিয়ের রাত সারা বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। গেটের সামনে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের উপচে পড়া ভিড়। বাড়ির ভেতর মেয়েদের গীত আর হাসাহাসির শব্দে কান পাতা দেয়। কিন্তু এই উৎসবের মাঝেও তুলি পৃথিবীটা ছিল একদম অন্ধকার। সারাটা দিন সে মূর্তির মতো এক জায়গায় বসেছিল। বাড়ির বড়রা প্রায় জোর করে তাকে লাল বেনারসি পরিয়েছে, ভারী গহনা দিয়ে সাজিয়েছে, কিন্তু চন্দনের ফোঁটার নিচে তার চোখের নোনা জল কিছুতেই লোকানো যাচ্ছিল না। কাজী সাহেব যখন কবুল পড়াতে এলেন, তুলির গলাটা যেন কেউ চিপে ধরেছিল। সে বারবার জানালার দিকে তাকাচ্ছিল, যদি ঈশান একবার এসে হাতটা ধরে বলে এই বিয়ে বন্ধ করো। কিন্তু না, ঈশান আসেনি। এক অচেনা মানুষের সাথে তার বিয়ে হয়ে গেল। তুলিকে যখন বাসঘরে বসিয়ে দিয়ে আসা হলো, সে তখন বিছানার এক কোণে পা গুটিয়ে বসে ফুপিয়ে কাঁদছিল। তার মাথায় লম্বা ঘোমটা তখনও টানা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। ঠিক তখনই দরজার ছিটকানি খোলার শব্দ হলো। কেউ একজন ঘরে ঢুকে দরজাটা ভিতর থেকে আটকে দিল। তুলি বুঝলো তার সেই অচেনা স্বামী ঘরে ঢুকেছে। তুলি তখন রাগে অভিমানে আর ঘৃণায় ফেটে পড়ল। সে মুখ না তুলেই চিৎকার করে কথা বলতে শুরু করলো। খবরদার, আপনি আমার একদম কাছে আসার চেষ্টা করবেন না। বড়রা জোর করে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আমার মনে অন্য কেউ আছে। আমি অন্য একজনকে পাগলের মতো ভালোবাসি। তাকে ছাড়া আমার বেঁচে থাকা কোনোদিন সম্ভব না। আপনি এই শরীরটা পাবেন হয়তো, কিন্তু আমার মন কোনোদিনও পাবেন না। দয়া করে আমাকে স্পর্শ করবেন না। আমি আপনাকে ঘৃণা করি। তুলি যখন এই কথাগুলো বলছিল, তখন তার সারা শরীর থরথর করে কাঁপছিল। সে ভেবেছিল এই কঠিন কথা শুনে বড় হয়তো রেগে যাবে বা চিৎকার করে তাকে গালি দেবে, কিন্তু উল্টো দিক থেকে কোনো সারা শব্দ আসছিল না। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু এসি চলার খুব হালকা একটা শব্দ পাওয়া যাচ্ছিল। তুলি আরও বেশি উত্তেজিত হয়ে উঠল। সে নিজের হাতের সোনার চুড়িগুলো রাগে পিষতে পিষতে আরও চিৎকার করে বলতে লাগলো, আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? আমি বলছি আমি ঈশান নামের একটা ছেলেকে ভালোবাসি। ও আমাদের বাড়িতে ভাড়াটিয়া ছিল, আমার থেকে মাত্র 2 মাসের ছোট ছিল। ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে কোনোদিন মানব না। আপনি বরং কাল সকালেই আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি সারা জীবন ওর বিরহে কাটিয়ে দিব, তাও আপনার মতো অচেনা কারো ঘর বাঁধবো না। আপনি দয়া করে ঘর থেকে বেরিয়ে যান। তুলির এই কান্নাকাটি আর চিৎকারের মাঝখানে হঠাৎ করে ঘর ভর্তি নিস্তব্ধতা ভেঙে খুব খুব করে একটা কাশির শব্দ শোনা গেল। সেই কাশির আওয়াজটা তুলি খুব চেনা, বড্ড বেশি চেনা। কাশি দিয়েই একটা খুব পরিচিত কণ্ঠস্বর একদম শান্ত কথাই বলে উঠল, আচ্ছা, তাহলে ডাকো তো দেখি তোমার ওই ঈশানকে, শুনি সে তোমাকে কতটা ভালোবাসে। আর তুমি কি সত্যি ওই পিচ্চি ছেলেটার জন্য নিজের এই বাসর ঘর ভাঙতে চাও? সত্যি কি তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, নাকি শুধু বড় বড় কথাই বলো? কণ্ঠস্বরটা শুনে তুলির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই সুর, এই কথা বলা ঢং, এ তো হুবহু সেই পাগলটার মতো। তুলি কাঁপা কাঁপা হাতে মাথার লম্বা ঘোমটাটা একটু সরালো। তার চোখের জল তখনও গাল বেয়ে টপ টপ করে পড়ছে। সে ঝাপসা চোখে সামনের দিকে তাকিয়ে একদম পাথর হয়ে গেল। তার সামনে খাটের একপাশে রাজকীয় সাদা শেরানি আর পাগড়ি পরে বসে আছে ঈশান। ঈশানের মুখে সেই চিরচেনা বাঁকা হাসি, চোখে দুষ্টমি আর একরাশ মায়া। কি হলো সিনিয়র বউ, অত হা করে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? নিজের বরকে কি চিনতে পারছো না, নাকি আমার বদলে অন্য কোনো রাজপুত্রের আশা করছিলে? এই তো তোমার সেই ভাড়াটিয়া ঈশান সামনে বসে আছে। এখন বলো, বিয়ের পর প্রথম দিনই ডিভোর্স দেবে, নাকি একটু বাসর ঘরের রোমান্স করবে? ঈশান, তুমি এখানে কিভাবে? তুমি না বাসা ছেড়ে চলে গিয়েছিলে? আম্মু বলল আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছে, আর তুমিও তো ফোনে আমাকে অভিনন্দন জানালে। এসব কি হচ্ছে ঈশান? আমি কি পাগল হয়ে স্বপ্ন দেখছি? স্বপ্ন না সিনিয়র বউ, একদম সত্যি। আসলে তোমাকে একটু শিক্ষা দেওয়া দরকার ছিল। তুমি এই আরমানকে নিয়ে আমাকে অনেক জ্বালিয়েছিলে না, তাই ভাবলাম বিয়ের আগে তোমাকে একটু হিংসে
আর কষ্টের স্বাদ দেই। সবটাই ছিল আমাদের দুই পরিবারের আগের করা প্ল্যান। আমাদের আব্বু আম্মুরা অনেক আগেই সব ঠিক করে ফেলেছিলেন। শুধু তোমাকে এক বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য এত বড় নাটক করা হলো। তুমি একটা আস্ত শয়তান ঈশান। তুমি জানো আমি গত 3 দিন ধরে কতটা কেঁদেছি। আমি ভেবেছিলাম আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। আমি তো আজ বিষ খেতে চেয়েছিলাম। তুমি কিভাবে পারো আমার সাথে এমন বড় নিষ্ঠুর রসিকতা করতে? তোমার মনে কি একটুও মায়া নেই? আরে বাবা, মারছো কেন? এখন তো আমি তোমার অফিসিয়াল বর। আর শোনো, বিষ খাওয়ার একদম দরকার নেই। এখন শুধু এই অদম ভাড়াটিয়াকে ভালোবেসে গেলেই হবে। তুমি যেভাবে নিঃশ্বাস বন্ধ করে চিৎকার করে আমার নাম নিচ্ছিলে, আমার তো আড়াল থেকে শুনেই কান্না পেয়ে যাচ্ছিল। কিন্তু সারপ্রাইজটা নষ্ট হবে বলে দাঁত চেপে চুপ করেছিলাম। তুলি এবার আর নিজেকে সামলাতে পারল না। সে ঈশানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো কাঁদতে লাগলো। তবে এই কান্না কষ্টে নয়, এই কান্না পরম শান্তির আর আনন্দের। ঈশান তুলিকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের ভেতর তখন ফুলের মিষ্টি সুবাস আর এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। তুলি দীর্ঘদিনের হাহাকার আর ভয় এক নিমিষেই ভোজবাড়ির মতো উবে গেল। আমাকে আর কোনোদিন এভাবে ভয় দেখাবে না ঈশান। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন ভাবতে পারবো না। তুমি সত্যি খুব খারাপ ঈশান, পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। জানি আমি খারাপ, আর এই খারাপ ছেলেটাই এখন থেকে তোমার সারা জীবনের বডিগার্ড। এখন থেকে আর ভাড়াটিয়া বলে গালি দিতে পারবে না। কিন্তু এখন থেকে আমি এই বাড়ির ঘরের ছেলে আর তোমার একান্ত আপন বর। ভালোবাসি সিনিয়র বউ, অনেক বেশি ভালোবাসি। ঈশান খুব মায়ের সাথে তুলির কপালে একটা লম্বা চুমু খেলো। তুলি লজ্জায় আর ঈশানের বাহুবন্দী হয়ে চোখ বুঝল। তাতে সেই টকঝাল মিষ্টি প্রেমের গল্পটা আজ এক পূর্ণতা পেল। বাসর ঘরের রজনীগন্ধা গুলোর সুবাস যেন তাদের নতুন জীবনের বার্তা বয়ে নিয়ে এলো। বাড়িওয়ালা সুন্দরী মেয়ে শেষ পর্যন্ত সেই পিচ্ছি ভাইটিয়ার কাছে সারা জীবনের জন্য ধরা দিল। বাসর ঘরে সেই হুলুস তুলুস আর মিষ্টি চমকের ঘোর যেন এখনো তুলির চোখে মুখে লেগে আছে। ভোরে নরম আলো জানালার পর্দা ভেদ করে বিছানায় এসে পড়ছে। তুলি ঘুম ভেঙে দেখল ঈশান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশানের চোখে তখনও সেই পুরনো দুষ্টামি মাখা ভালোবাসা, কিন্তু তার সাথে মিশে আছে এক অদ্ভুত পূর্ণতা। তুলি দ্রুত উঠে বসতে যেতেই ঈশান খুব আলতো করে তার হাতের কবজিটা টেনে ধরল। তুলি লজ্জে মুখ নামিয়ে হাসল, যে হাসির জন্য ঈশান গত কয়েকটা দিন চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়েছিল। কি হলো সিনিয়র বউ? কাল রাতে তো বললে আমাকে ছাড়া বাঁচবে না। আজ সকালে কি সেই আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো? এখন তো আর পালাবার পথ নেই গো। কাজী সাহেব একদম সিলমোহর দিয়ে আমাকে তোমার সারা জীবনের বডিগার্ড বানিয়ে দিয়েছেন। ঈশান, তুমি দিন দিন বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছ। ছাড়ো আমাকে। মা নিশ্চয়ই নাস্তা নিয়ে আমাদের ডাকার জন্য দরজার ওপাশে ঘুরঘুর করছে। বিয়ের প্রথম দিনেই যদি দেরি করে বের হই, তবে সবাই কি ভাববে বলো তো? আমার তো শরমে মরে যেতে ইচ্ছে করছে। ভাবুক না, সবাই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর এখন তো আমি এই বাড়ির অফিসিয়াল জামাই। এখন আর তোমার বাবা আমাকে ভাড়াটিয়া বলে ঘর থেকে বের করে দিতে পারবে না। বরং এখন আমি এই বাড়ির হুকুম চালাবো। কি বলো সিনিয়র বউ, আমার হুকুম কি মানবে? তুলি আলমারি থেকে একটা নতুন গাঢ় নীল রঙের শাড়ি বের করতে করতে ঈশানের দিকে ফিরে তাকালো। তার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা, যখন ঈশান এই বাড়িতে প্রথম তপলা নিয়ে ভাড়াটিয়া হিসেবে এসেছিল। তখন কে জানতো এই জেদি আর পাগলাটে ছেলেটাই একদিন তার জীবনের সবটুকু জুড়ে থাকবে। তুলি ঈশানের কপালে হাত বুলিয়ে দিয়ে খুব মায়া ভরা গলায় বলতে লাগলো, জানো ঈশান, কাল পর্যন্ত আমি ভেবেছিলাম আমার জীবনটা একটা অন্ধকার গলি হয়ে গেছে। কিন্তু আজ মনে হয় চোখ খুললাম। মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। তুমি আমাকে যেভাবে সারপ্রাইজ দিলে, আমি মরে গেলেও ভুলবো না। আমি তোমাকে ছাড়া অন্য কারো হওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারতাম না। ভালোবাসি ঈশান, তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর ওই যে আরমান ভাইয়ের সাথে ড্রামা করলে না, ওটা কিন্তু আমার খুব কাজে লেগেছে। তখনই আমি প্রথমবার অনুভব করেছিলাম তোমাকে হারানোর ভয়টা আসলে কেমন। শোনো তুলি, আমাদের বিয়েতে বড়রা হয়তো লোকলজ্জার কথা ভেবে একটু ইতস্তত করেছিল, কিন্তু আমাদের জেদ আর ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে মনের মিল থাকলে কোনো বাধাই বড় নয়। এখন থেকে আমি তোমার জুনিয়র না, আমি তোমার
সমান সমান জীবনসঙ্গী। দুপুরবেলা সারা বাড়িতে উৎসবের আমেজ। দুই পরিবার একসাথে ডাইনিং টেবিলে বসে হাসাহাসি করছে। ঈশান আর তুলিকে পাশাপাশি বসে খেতে দেখে তুলির বাবার চোখ ভিজে এলো। তিনি বুঝতে পেরেছেন তার মেয়ে সঠিক মানুষের হাতেই পড়েছে। খাওয়ার মাঝেই ঈশান হঠাৎ সবার সামনে তুলি প্লেটে একটা বড় মাছের টুকরো তুলে দিয়ে নিজের আধিপত্য বুঝিয়ে দিল। নিন সিনিয়র বউ, এটা খেয়ে নিন। এখন থেকে কিন্তু আপনার সব দায়িত্ব আমার। পড়াশোনা শেষ করে খুব তাড়াতাড়ি একটা ভালো চাকরি নিব, তারপর আপনাকে নিয়ে একটা ছোট্ট রাজপ্রাসাদ সাজাবো, যেখানে কোনো ভাড়াটিয়া বাড়িওয়ালার নাম গন্ধ থাকবে না, থাকবে শুধু আমাদের দুজনের ভালোবাসা। আর ঈশান, এখন তো তুই নিজেই এই বাড়ির মালিক হয়ে গেলি। তুলি তো এই বাড়ির মালকিন, আর তুই তো ওর মন চুরি করে ফেললি। তোদের দুজনের এই পাগলামি আর খুনসুটি যেন সারা জীবন এইভাবেই টিকে থাকে। দোয়া করি তোরা খুব সুখী হ। সন্ধ্যাবেলা ঈশান আর তুলি ছাদে সেই চিরচেনা রেলিংটার পাশে গিয়ে দাঁড়ালো, যে ছাদে তারা প্রথমবার ঝগড়া করেছিল। আর সেখানে তারা নবদম্পতি হিসাবে দাঁড়িয়ে আছে। আকাশে এক ফালি নতুন চাঁদ উঠেছে, আর ঠান্ডা হাওয়া তুলির অবাধ্য চুলগুলোকে উড়িয়ে বারবার ঈশানের মুখে ফেলছে। ঈশান খুব আলতো করে তুলির পেছন থেকে জড়িয়ে ধরল। তুলি তার মাথায় ঈশানের থুতনি ঠেকিয়ে চোখ বুজে শান্তিতে নিঃশ্বাস নিল। ঈশান, তুমি কি চিরকাল আমার এই পাগল ভাড়াটিয়া হয়েই থাকবে? একটুও শাসন করবে না আমায়? শাসন তো করবই। যখনই দেখব সিনিয়র বউ রাগ করেছে, তখনই তাকে জোর করে কফি বানিয়ে খাওয়াবো। আর যখন দেখব সে আমাকে ছাড়াই থাকতে চাইছে, তখন আবার জানালা দিয়ে চোরের মতো ঢুকে পড়ে ভয় দেখাবো। তোমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে আমার নাম লেখা থাকবে তুলি। আমরা এইভাবেই ঝগড়া করব, আর এইভাবেই একে অপরকে আগলে রাখবো। তুলি ঈশানের বুকে মুখ রেখে আকাশের দিকে তাকালো। তার মনে হলো জীবনটা আসলেই খুব সুন্দর, যদি পাশে এমন একটা পাগলাটি কিন্তু খাঁটি মনের মানুষ থাকে। বাড়িওয়ালা সুন্দরী মেয়ে আজ তার স্নেহর বউ। খেতাব নিয়ে সগৌরবে এক নতুন জীবনের পথে পা বাড়ালো। তাদের সেই টক ঝাল মিষ্টি প্রেমের গল্পটা আজ এক সার্থক, রঙিন এবং রোমান্টিক সমাপ্তি পেল।